এখন আমরা শুরু করছি আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোটের পার্ট 4 দ্য লিমিটেশন অ্যাক্ট আমরা পড়ছি। অনুচ্ছেদ 1 থেকে 149 আলোচনা আছে এই পার্ট 4-এর মধ্যেই। প্রথম তফসিলের অনুচ্ছেদ 1 থেকে 149 মোকদ্দমা সংক্রান্ত তামাদির মেয়াদ। আমরা এটা কিন্তু বিন্যাসে জেনেছিলাম যে প্রথম যে বিভাগ মানে প্রথম স্ল্যাব, এখানে 1 থেকে 149টি অনুচ্ছেদ আছে এবং এখানে মোকদ্দমা বা মেন শুট, মোকদ্দমা মানে কি, মূল মোকদ্দমা বা মেন শুট, মানে যেটা দিয়ে আর্জি দাখিল করে জি মামলার সূচনা হয় সেটাকে মোকদ্দমা বা মেন শুট বলছি। সেটা কোন মামলা কত দিনের মধ্যে আদালতে দায়ের করতে হবে, কজ অফ অ্যাকশন সৃষ্টির পর আপনার এটা বলে দেওয়া আছে। তো এখানে বাম দিকে আছে দেখেন অনুচ্ছেদ নাম্বার, মাঝখানে আছে মোকদ্দমার বিবরণ প্রথম বিভাগের, আর ডানে আছে হচ্ছে মেয়াদ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই যে চার্ট কিন্তু নাই, অনুচ্ছেদ যেগুলো আছে মূল আইনের মধ্যে চার্ট করা নেই, চার্ট করে দিয়েছে আপনাদের সুবিধার্থে। এবং একটা জিনিস মিসিং আছে এই চার্টে, সেটা হচ্ছে কজ অফ অ্যাকশন, মানে মামলার কারণ উদ্ভব কখন থেকে হবে এটা কিন্তু স্পষ্ট নাই। তো মামলার কারণ উদ্ভব আচ্ছা। মানে অস্বীকার করার জন্য বা যখন ক্ষতি হলো তখন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এটা ইম্পর্টেন্ট না এই কারণেই সেই বিষয়টা রাখিনি, যেন আমার এই A4 সাইজ পেজে তো আমাকে এটা একটা চমৎকার আকারে উপস্থাপন করতে হবে। যখন আমি আরেকটা কলাম করব তখন লেখাটা হয় ছোট হয়ে যাবে, না হলে আমার এক লাইনে লেখা ধরবে না। যেমন এগুলো দেখেন অনেকটা এক লাইনে লেখা ধরে গেছে, এখানে জি 91টা জি এসে এখানে দেখেন 2 লাইন দিতে হয়েছে। 2 লাইন দেওয়ার কারণে এটা দেখতে একটু অন্যরকম লাগছে। 91, 92, 93, 93 এবং 95 এগুলো 2 লাইন করে দেওয়া আছে না? তো জি। যখন আমি একটা লাইনের মধ্যে লেখাটা নিয়ে আসতে পারবো, লেখাটা ছোট হবে, অল্প জায়গায় ধরে যাচ্ছে, প্লাস আপনার মনে রাখার জন্য পড়ার জন্য সুবিধা এটা। এটার জন্য আমার 5টা পেজ বেঁচে গেল এটা ম্যাটার না। আপনার এটা উপস্থাপনা সুন্দর হলে পড়তে ভালো লাগবে, এক পলকে চলে আসবে। যেমন এর আগে ক্লাসে বলছিলাম যে আমার 2 পেজ থেকে 6টা প্রশ্ন কমন ছিল, তো 23 সালে সেটা বলছি। তো আমরা শুরু করি। অনুচ্ছেদ 2-এ কি বলা আছে? অনুচ্ছেদ 1 দরকার নাই, যেটা এখানে আছে এগুলোই পড়েন, কারণ আমি অনেকগুলো বাদ দিয়েছি যেগুলোর দরকার নাই। কোনো কাজ করলো একটা ব্যক্তি, কাজ করার কারণে আপনার ক্ষতি হয়ে গেল, অথবা কোনো কাজ করা থেকে বিরত থাকলো, বিরত থাকার কারণে ক্ষতি হয়ে গেল। মনে করেন যে কাজটি করা একজন ব্যক্তির দায়িত্ব, সেই কাজটি সে যদি না করে তাহলেও তো অন্যায় হবে, অন্যায় হবে না? জি 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 যেমন আমরা পেনাল কোডে মিসচিপ পড়েছি 425-এ, একজন আরেকজনের হাত থেকে আংটি খুলে নিয়ে নদীতে ফেলে দিল, এটার জন্য ক্রিমিনাল মামলাও করা যাবে, আবার ক্ষতিপূরণের জন্য সিভিল মামলাও করা যাবে। তো সিভিল মামলা করলে মনে করেন আপনার আংটির দাম যদি 50,000 টাকা হয়, এই 50,000 টাকার দাম এটা কিভাবে প্রমাণ করবে? ওই আংটির পরিমাণ কত, ওই বর্তমান বাজার মূল্য কত স্বর্ণের বা ডায়মন্ডের হলে সেটা তো দেখতে হবে। তো এই ধরনের কিছু কাগজ জুয়েলারি থেকে সংগ্রহ করে মামলা করার সময় জমা দিতে হবে, মানে ভ্যালুটা এস্টাবলিশ করার জন্য। এবং এটার মালিক যে আপনি ছিলেন এই মালিকানা সংক্রান্ত ক্রয় রসিদও দেখাতে হবে। দিয়ে মামলা করলে আপনি এই যেদিন আপনার আংটিটা ফেলে দিল মানে আপনার ক্ষতি করলো, সেদিন থেকে মামলা করার সময় শুরু হবে। কত দিনের মধ্যে মামলা করতে হবে? 90 দিন। মানে ক্ষতিপূরণের মামলা সাধারণত কম্পেনসেশনের জন্য মামলা করতে হয় 90 দিন। তারপরে 3 নম্বর অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ, আমরা এসআর একটা 9 ধারা পড়ার সময় বলেছিলাম 369, মনে আছে ভাই? জি। আগে ব্যাচ 1 তা আপনারা জানেন। এসআর অ্যাক্টের মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 9 অনুসারে মামলা করতে হয়। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির শুধুমাত্র দখল ও উদ্ধার, এটাকে রিকভারি অফ পজিশন, নট টাইটেল। 8 ধারা হলে টাইটেল প্লাস পজিশন দুইটাই, মানে মালিকানা এবং দখল দুইটাই ফেরত পাওয়া যায় 8 ধারায়। 9 ধারায় মালিকানার বিষয় না, শুধুমাত্র দখল উদ্ধারের জন্য মামলা 6 মাসের মধ্যে করা যায়। 7, ভৃত্য, গৃহভৃত্য মানে যে হাউস হোল্ড, মানে হাউস ওয়ার্কার, মানে কাজের লোক, কারিগর, শ্রমিকের মজুরি আদায়। তাহলে আমার বাসায় একটা কাজের মেয়ে কাজ করে, তাকে মাসে মাসে একটা বেতন দিতে হয়। এখন কোনো কারণে যদি, বা আমি ফার্নিচার তৈরি করলাম, মজুরি দিতে হবে, বা আমি প্লাম্বিং এর কাজ করালাম, ইলেকট্রিকের কাজ করলাম, তাকে টাকা দিতে হবে। এখন কোনো বিল্ডিং, বড় বিল্ডিং যদি হয় সেক্ষেত্রে হয়তো ইলেকট্রিকের কাজ করছে, বিল 2-3 লক্ষ টাকা চলে আসতে পারে, আসতে পারে না? জি জি অবশ্যই। তো এই টাকাটা যদি দিতে দেরি করে, তাহলে টাকা আদায়ের জন্য মানে ওই ব্যক্তি যিনি টাকা পান, ওই লেবার,
ওই লেবার লেবার কিন্তু 1 বছরের মধ্যে মামলা করতে হবে, 1 বছর পর মামলা করলে কিন্তু এটা আমলে নেবে না আদালত। আপনি এতদিন কোথায় ছিলেন? মানে জি অস্বীকারের, অস্বীকারের যে টাকা তোমাকে দিব না, যা পারো করো, অস্বীকারের পর থেকে 1 বছর, ঠিক আছে? জি এখন মনে করেন যে অস্বীকার করলো 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে 2025 সালে, আর পুরো জানুয়ারি মাস, মানে পুরো 25 সাল শেষ ফেব্রুয়ারি মাস, তাহলে ধরে নিচ্ছি কেউ যদি জানুয়ারি মাসের 1 তারিখ 2025 সালে অস্বীকার করে, এখন তো মামলা করা যাবে না, তারপরও মামলা করা যাবে কিভাবে? 1 তারিখে অস্বীকার করেছে এটা না বলে আমি দেখাই দিলাম আরো 2 মাস পরের, যেন আমার এক জি জি বছরের জি মধ্যে মেয়াদটা থাকে। তাহলে মামলা ফাইলিং এর সময় এগুলো একটু নজর দিলেই 3 ধারাকে কি বৃদ্ধাঙ্গুল দেখানো যায়। বুঝতে পারেননি? কিন্তু এটা জি কিন্তু কজ অফ প্রমাণ অ্যাকশন করতে একটু হবে, পিছিয়ে এটা নিয়ে কিন্তু আসা। আবার প্রমাণ করতে হবে। কজ অফ অ্যাকশন মানে সে জানুয়ারি মাসের 1 তারিখ না মার্চ মাসের 1 তারিখে অস্বীকার করেছে, এটা আমাকে দেখাতে হবে। এবং এটা দেখানোর জন্য কি সাক্ষী দিতে হবে আপনাকে। তো এটা খুব বড় ইস্যু জি না। আদালত যদি দেখে যে হ্যাঁ আসলে টাকা পায়, ডিক্রি দিবে। কজ অফ অ্যাকশনটা শুধু মুখে বলতে পারতে হবে হ্যাঁ দেয়নি। আচ্ছা, এই এই কারণে কেন অনেক সময় এই কাজটা কেন আমরা করি? আমি কি অন্যায় করছি যে মামলার টাইম পার হয়ে গেছে তারপর একটু চালাকি করে 2 মাস কজ অফ অ্যাকশন সামনে আপডেট করে দিলাম, তাহলে আমি আবার 1 বছর সময় পেয়ে যাচ্ছি, 2 মাস এক্সট্রা পাচ্ছি, তাহলে 3 ধারার কারণে মামলা খারিজ হচ্ছে না, এই করাটা কি অন্যায় হচ্ছে? আমার দৃষ্টিতে এটা না অন্যায় না। না, এটা তো কারণ ক্লায়েন্টের লিগ্যাল সুবিধা, এটা তো একদম বৈধ সুবিধা দেওয়ার জন্য একটু জাস্ট কৌশল অবলম্বন করতেছে। এখানে দেখেন আইনকে আমি ব্যবহার করছি, আইনের লুপ ব্যবহার করছি, ঠিক আছে, কিন্তু আসলে ওই ব্যক্তি টাকা পায় কিনা এটা যদি আমি বুঝতে পারি, তো এই আইন, এই তামাদি আইন পড়তে গিয়ে পরিচিতি অংশে গিয়ে আমরা কিন্তু একটা কথা বলেছি যে আইন কি করে, রিমিডিকে বার করে, অধিকারকে নয়। সে মামলা করার অধিকার হারিয়ে ফেলেছে ঠিক আছে, কিন্তু তার তো টাকা যে না পাওয়া পর্যন্ত তার তো অধিকার থাকবে। আদালত যদি প্রতিকার দিতে না পারে অন্যভাবে প্রতিকার আদায় করা যাবে। মানে আইন নিজেই বলছে যে আপনার অধিকারকে আমি নষ্ট করে দিচ্ছি না, আপনার জাস্ট মামলা করতে পারবেন না বলে আমি একটা ভয় দেখিয়ে রাখছি, অতএব যেন আগে মামলা করেন, সচেতন হন। বোঝেননি? জি 10 অনুচ্ছেদে বলা হচ্ছে অগ্রকর অধিকার বলবৎ। আমরা অগ্রকর সম্পর্কে জানলাম না 8 ধারায়। জি 1 বছর আপনাকে পাশাপাশি ইংলিশটাও পড়তে হবে। কেন ইংলিশটা পড়তে হবে? আমার 22 সাল 23 সালের নোটে ইংলিশ ছিল না, এখন পরে ইংলিশ যুক্ত করেছি। কেন? এই যে 23 যে অনুচ্ছেদ, এখানে এই যে ম্যালিসিয়াস প্রসিকিউশন, এই শব্দটা ইংরেজি ব্যবহার করেছে 23 সালের প্রশ্নে। যখন আমি দেখলাম ইংরেজি ব্যবহার করছে অনুচ্ছেদ থেকেও, তখন আমাকেও প্রতিটা অনুচ্ছেদে ইংলিশ যুক্ত করতে হবে। কারণ এরপরে যেটা দিল সেটা যদি ইংলিশে প্রশ্ন করে আপনাদের সময়, তখন তো আপনাদের জি বিপদ জি হয়ে যাবে, তাই না? 12, জি 12তে বলা হচ্ছে বিক্রয় রদ। বিক্রয় বলতে নিলামে বিক্রয় হচ্ছে কোনো সম্পত্তি, ওই বিক্রয়টা কেউ যদি আটকাতে চায়, রদ মানে বাতিল করা বা অ্যাসাইড করা, 1 বছরের জন্য মামলা করতে হবে। 1 বছরের মধ্যে মানে যেদিন নিলাম বিক্রয় হবে সেদিন থেকে সময় শুরু হবে। কবে থেকে সময় শুরু হবে সেটা এই ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না, এমনিতেই কমন সেন্স লাগালে বুঝতে পারবেন। মিথ্যা কারাভোগ, মিথ্যা কারাদণ্ড ভোগ, ক্ষতিপূরণ। মনে করেন একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, মিথ্যা মামলা করার কারণে তার কারাদণ্ড হয়েছে, পরে আপিলে গিয়ে মামলায় সে খালাস পেয়েছে, হতে পারে না এরকম? জি 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 তো 1 বছরের কারাদণ্ড দিয়েছে, কিছুদিন কারাদণ্ড ভোগ করেছে, পরে আপিলে গিয়ে মামলা যদি খালাস পায়, এখন তাকে যে মিথ্যা মামলায় কারাদণ্ড ভোগ করালো সেটার জন্য তো আপিলে খালাস পাবেই, কিন্তু সিভিলে গিয়েও ক্রিমিনাল মামলাতে জেল খাটিয়েছে, কিন্তু সিভিল মামলা করে আমি জেলে থাকার কারণে আমার এত লাখ টাকার ক্ষতি হয়েছে, দাও ক্ষতিপূরণ। 1 বছরের মধ্যে মামলা করতে হবে রায় প্রকাশ, মানে যেই দিনকে আপিলে সে খালাস পাবে সেদিন থেকে তার ক্ষতিপূরণের মামলা করার সময় শুরু হবে। কারণ সেই দিনই তো প্রমাণ হলো যে মামলাটা মিথ্যা ছিল, তাই আপিলে সে খালাস পেল, তাই না? জি আর আর যেহেতু ক্ষতিপূরণের মামলা সেই কারণে সিভিল, তাই তো স্যার? হ্যাঁ, ক্ষতিপূরণ তো সিভিল দিবে। আপনার ক্রিমিনাল জি মামলা কখনো ক্ষতিপূরণ দেয় না। ক্রিমিনাল মনে করেন যে ওই যে প্রথমে যেটা বললাম 2-এ আপনার আংটি ফেলে দিল, এখন আপনার যদি ক্রিমিনাল মামলা তার বিরুদ্ধে করেন, মামলা যদি প্রমাণিত হয়, প্রমাণিত হলে তার কি হবে? কারাদণ্ড হবে বা ফাইন হবে। ফাইনটা আবার কে পাবে? সরকারই পাবে। তার মানে আপনি কি পেলেন? আচ্ছা
আপনার মানসিক শান্তি পেলেন যে আমার তুমি ইয়া ফেলে দিয়েছো, তোমাকে জেল খাটালাম, এবং তোমার জরিমানা কার কাছে গেল? সরকারের কাছে গেল। কিন্তু আমি যে উকিলের ফি দিয়ে মামলা করলাম, আমার 50,000 টাকা খরচ হলো, আমার 1 টাকাও লাভ নাই। ক্রিমিনাল মামলা হচ্ছে এটা। ক্রিমিনাল মামলা আসলে প্রতিশোধমূলক মামলা, তাই না? জি জি এবং কেন করা হয়? কারণ এই মামলা না করলে তো সে আরো বেড়ে যাবে, আরো ক্ষতি করবে, তাই না? আরো ভয় পাবে মানুষ। জি মানে নেক্সট অন্যায়টাকে আটকানোর জন্য, আর মনের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে, রিভেঞ্জ নেওয়ার জন্য ক্রিমিনাল মামলা করা হয়, একটা মানুষ করে। কিন্তু আপনি ওই আংটিটার টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে সিভিল মামলা করতে হবে। যত সভ্য সমাজ, সেই সমাজে তত সিভিল মামলা বেশি। বিদেশে একজন, মনে করেন যে আরেকজনের বাড়ির ক্ষতি করে ফেলেছে, বা গাড়ি গাড়ি ধাক্কা লেগেছে, কোনো ধরনের ছোটখাটো ক্ষতি হয়েছে, বড় ধরনের অ্যামাউন্টসে সিভিল মামলা করে দেয়। বাংলাদেশে সিভিল মামলা করলে ভাই 10 বছর, 20 বছর, 100 বছর চলে। বিদেশে সিভিল মামলা দ্রুত শেষ হয়ে যায়, ক্রিমিনাল মামলার আগে শেষ হয়ে যায় সিভিল মামলা। বুঝতে পেরেছেন? এই কারণে বিদেশে জি সিভিল মামলা বেশি। আরেকটা আইন আমাদের দেশে মানে আমাদের দেশে চালু আছে কিন্তু প্রচলন নাই, সেটাকে টর্ট আইন বলে। যারা আইনের জি অনার্স জি, করেছেন আমরা তারা তো পড়েছি। অবশ্যই টর্ট আইন পড়েছেন। জি আমরা টট পড়ে এসেছি স্যার। 2 ইয়ার্সও টর্ট আইন পড়েছেন। বাংলাদেশে আগেও টর্ট আইনের প্রচলন, মানে চর্চা বেশি ছিল, এখন নাই খুব একটা। তো টর্ট আইন পড়তে গিয়ে যদি কিছু কেস স্টাডি করেন, দেখবেন যে একটা হিউজ অ্যামাউন্ট পাওয়া যায়, কিন্তু ওই অ্যামাউন্ট পেতে পেতে বাংলাদেশে লাইফ শেষ। 20 বছর, 30 বছর মামলা চলবে ক্ষতিপূরণ পেতে পেতে। বুঝতে পারেননি? জি মনে করেন আপনি একটা বাজার থেকে খাবার কিনলেন, খেয়ে আপনার অসুস্থ হয়ে গেলেন, ওই কোম্পানির বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। কোম্পানির বিরুদ্ধে মামলা করে মামলা জিততে আপনার যে স্ট্রাগল, সেটা লাইফে এত বেশি হবে। কিন্তু লাইফ শেষে আপনি প্রমাণ করতে পেলে 20 বছর পরে হলে আপনি কি কি পাবেন? ক্ষতিপূরণ পাবেন। কিন্তু কোম্পানি নিম্ন আদালতে হেরে গেলেও হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, সম্পূর্ণভাবে যতদূর যাওয়া সম্ভব যাবে। কারণ যখনই হেরে যাবে তখন তো কোম্পানির গুডউইল নষ্ট হবে, দুর্নাম হবে, তাই না? জি এবং এই 3 পথে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাত্রা করতে অনেক বছর চলে যাবে। টাকা আলটিমেটলি পাবে, কিন্তু অনেক দেরি হবে। কিন্তু বিদেশে এরকম না, বিদেশে দ্রুত রিকভারি হয়। তো ক্ষতিপূরণের মামলা বা টর্ট চর্চাটা বেশি হলে মানুষ একটু সভ্য হবে। 22, অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ। তাহলে এখানে আমরা একটা ক্ষতিপূরণ দেখলাম হচ্ছে কারাদণ্ড, মিথ্যা কারাদণ্ডের জন্য। প্রথমে 2-এ দেখলাম যে কোনো কাজ করে, আর এর বাইরে যদি কোনো ক্ষতিপূরণের বিষয় থাকে, ইনডিরেক্ট, যেটা আদার্স, সেক্ষেত্রে 1 বছর। 23, বিদ্বেষমূলক ফৌজদারিতে সোপর্দ, ক্ষতিপূরণ, কম্পেনসেশন ফর ম্যালিসিয়াস প্রসিকিউশন। এই যে ম্যালিসিয়াস প্রসিকিউশন শব্দটা ব্যবহার করে 23 সালে প্রশ্ন এসেছে, 1 বছরের মধ্যে মামলা করতে হবে। প্রশ্ন এসেছে ম্যালিসিয়াস প্রসিকিউশনের থেকে সম্ভবত অনুচ্ছেদ কততে আছে সেটা প্রশ্ন করেছে। একটু নিচেই দেখবেন যে আপনাদের প্রশ্ন আছে। 24, লিখিত কুৎসা দ্বারা মানহানি। কুৎসা মানে কি? নিন্দা, বাজে কথা বলা। আমরা মানহানি পড়লাম না জি পেনাল কোডে? তো ওখানে আমরা মানহানির ইংরেজি কি দেখেছিলাম? ডিফামেশন। ডিফামেশন। এখানে দেখেন লাইবেল। ডিফামেশনের এখানে সিনোনিম ব্যবহার করেছে লাইবেল। ঠিক আছে? লাইবেল, ও আচ্ছা আচ্ছা, জি 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 তো কম্পেনসেশন ফর ম্যালিসিয়াস লাইবেল। তারপরে এটা হচ্ছে লিখিতভাবে কারো যদি দুর্নাম ছড়িয়ে দেওয়া হয়। আর 25-এ বলা হচ্ছে মৌখিক কুৎসা দ্বারা মানহানি, এটার ক্ষতিপূরণের মামলা। এখানে দেখেন, আমি একটা কথা লিখলাম যেমন মৌখিক কুৎসা দ্বারা মানহানি, এটা হচ্ছে ঘটনা, কমা দিলাম, তারপরে হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ মানে কি? মামলার প্রকার, কিসের জন্য মামলা, মামলার প্রকার সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি। কমা দেওয়ার অর্থ কি? মৌখিক কুৎসা দ্বারা মানহানি মানে এটা কারণ ঘটালো, তার মানে এখানে ক্ষতিগ্রস্ত হলো, তাই ক্ষতিপূরণের মামলা করবে। এখানে কমা দিয়ে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণের মোকদ্দমা কথাটা কিন্তু লিখিনি আমি। কেন? কারণ জায়গা নাই তাই। এবং আমার এত পড়ারই জি জি, দরকার কি? সংক্ষিপ্তভাবে আমার নোট তৈরি করেছে, সংক্ষিপ্তভাবে থাকবে। বোঝা তো যাচ্ছে নাকি? ঠিক আছে। জি জি, বুঝতে তো পারছি। জি তাহলে কম্পেনসেশন ফর ম্যালিসিয়াস স্ল্যান্ডার,
এর আগে দেখলেন লাইবেল, এটা হচ্ছে স্ল্যান্ডার। স্ল্যান্ডার মানে কি? স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, জি জি গালা, যেটা গালমন্দ করা, এই ধরনের। জি জি ফেসবুকে কিন্তু অহরহ হচ্ছে। যার যার কোনো পোস্ট পছন্দ হচ্ছে না তার পোস্টে মানুষ নেগেটিভ কমেন্ট করছে, গালাগালি করছে, এটার বিরুদ্ধেও কিন্তু মামলা করা যাবে যে এক কমেন্ট বছরের বক্স মধ্যে। মানে স্ল্যান্ডারের ঝুড়ি। হুম হুম। 31, পণ্য অর্পণ না করা বা বিলম্বে অর্পণ, এটার জন্য ক্ষতিপূরণ। ওই যে একটা মাল অর্ডার করলাম, সে মালটা মনে করেন আমাদের রাজশাহী থেকে অনেক সময়, মানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকা থেকে সারা দেশে কিন্তু আম যায়, খুব বিখ্যাত আমাদের রাজশাহী আমের জন্য। তো জি এই জি আম পাঠালাম মনে করেন একজনকে, এই আম সময় মতো যদি না পৌঁছে, তাহলে এটা দায় কে নিবে? ডেলিভারি কোম্পানি নিবে না? জি আম নষ্ট হয়ে গেলে তাহলে ওই জি কোম্পানির বিরুদ্ধে মামলা করা যাবে। নন ডেলিভারি মানে ডেলিভারি করেইনি, অথবা ডিলে ডেলিভারি করেছে, মানে ডেলিভারি করেছে আম পৌঁছে যাওয়ার পরে, নষ্ট হওয়ার পরে। তাহলে 3 দিনে ডেলিভারি করার কথা ছিল, করলো 3 সপ্তাহ পরে। তাহলে আম পৌঁছে একেবারে অবস্থা খারাপ, তাহলে ওইটা কি খাওয়া যাবে? না খাওয়া না না। যাবে না। তাহলে এটা আমের উদাহরণ দিলাম, যে কোনো পণ্য, গুডস মানে কি? পণ্য, তাই না? জি তাহলে এটার জন্য ক্ষতিপূরণের মামলা 1 বছরের মধ্যে করতে হবে। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত পড়ার সময় আমরা এই ডান দিকে একটু লক্ষ্য করি, মেয়াদের যে প্যাটার্নের মধ্যে কোনো বিষয় লক্ষ্য করছেন? মেয়াদগুলোর মধ্যে কোনো ইউনিক প্যাটার্ন লক্ষ্য করছেন? ইউনিক প্যাটার্ন স্যার। জি স্যার। হ্যাঁ। এই 1 2 3 এই যে না কি মেয়াদের প্যাটার্ন নিচে স্যার? 90 দিন, 6 মাস, এগুলো দেখছেন কিছু? জি জি। 90 দিন ওটা মানে অল্প থেকে কত শুরু মাস? হয়েছে। 90 দিন মানে কত মাস? 3 মাস। 3 মাস। 90 দিনের ডাবল কত? ছয়6 মাস। মাস তাহলে এটা যদি আমি 90 দিন, যদি পরীক্ষা আসে 90 দিনই অপশনে থাকলে 90 দিন দিতে হবে। 3 মাস, এটা তো 90 দিন মানে 3 মাস, অপশনে 3 মাসও থাকতে পারে। কিন্তু যেহেতু বইয়ে 90 দিন আছে, আমি 90 দিনই দিয়েছি। তাহলে 90 দিনের ডাবল যেটা হচ্ছে ছয় পর্যায়ক্রমে মাস শুরু হয়েছে স্যার। 90 দিনের পর্যায়ক্রমে শুরু দ্বিগুণ হচ্ছে হয়েছে। 6 মাস, 6 মাসের দ্বিগুণ আবার এক জি। বছর তাহলে হ্যাঁ, দেখবেন জি যে জি জি অনেকটা দ্বিগুণ হওয়ার প্রবণতা আছে, তাই না? জি জি এরপরে আমরা 32 থেকে 36, এই কয়টার মধ্যে ভিন্ন উদ্দেশ্যে সম্পত্তি ব্যবহার, যেটা রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে মামলা। রিপ্রেজেন্টেটিভ বলতে কোম্পানির পক্ষে যারা এজেন্ট তারা, ঠিক আছে? এখন জি আমি একটা সম্পত্তি ব্যবহার করতে এক কাজে দিলাম, সে আরেক কাজে যদি ব্যবহার করে ক্ষতি করে, তাহলে কোম্পানি বা মালিক তার কর্মচারী বা রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে মামলা করতে পারবে, এজেন্টের বিরুদ্ধে মামলা করতে পারবে। এটা 32, 33, 34, 35, 36 সবগুলোতে ভিন্ন ভিন্ন কি দেওয়া আছে, সিচুয়েশন দেওয়া আছে। তো সব সিচুয়েশনের ক্ষেত্রে মামলা করার তো আমাদের মেয়াদ দেওয়া হয়েছে 2 বছর, 1 বছর থেকে আবার ডাবল হয়ে গেল। এই জি প্রতিটা অনুচ্ছেদেই কিন্তু 36 পর্যন্ত, 32 থেকে 36, 3 বছর। প্রতিটা আলাদা আলাদা দরকার নেই, একসাথে পড়লেই হবে। কারণ যখনই আপনি দেখবেন যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধির বিরুদ্ধে মামলা, তখনই ধরে নেবেন 3 বছর, সরি 2 বছর। 2 বছর। আচ্ছা, এবার 2 বছর থেকে 4 বছর না হয়ে 3 বছর হয়েছে, এটা মনে রাখবেন যে এখন পর্যন্ত জি দ্বিগুণ হতে হতে আর দ্বিগুণ হয়নি, একটু ব্যতিক্রম হয়ে 3 হয়ে গেছে। হ্যাঁ, জি জি। কারণ 4 বছর কোনো মানে বৈধ মেয়াদ নাই, 4 বছর মেয়াদের কোনো পয়েন্টই নাই, সেটা আমরা দেখবো একটু পরে। 39, অনধিকার প্রবেশ। অনধিকার প্রবেশ ট্রেসপাস, আমরা পড়িনি পেনাল কোডে? জি ট্রেসপাস করলে তার বিরুদ্ধে মামলা করে তাকে জেল খাটানো যাবে। ট্রেসপাস কারণে আমার ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের মামলাও করা যাবে। কোথায় ট্রেসপাস করেছে? ইমুভেবল প্রপার্টিতে, মানে স্থাবর সম্পত্তির ভেতরে। 3 বছরের মধ্যে মামলা করতে হবে ক্ষতিপূরণের। আমি ইচ্ছা মতো বেশি করে ক্ষতিপূরণ চাইতেই পারি, বুঝতে পেরেছেন? কিন্তু লজিক্যালি আচ্ছা। প্রমাণ করে দেখাতে হবে যে আমার এত ক্ষতি হয়েছে। 40, কপিরাইট সহ অন্যান্য ক্ষতিপূরণ। এই যে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমার নোটটা রিভিল করছি, এখন ইউটিউবেও তো একটা প্রকাশ, তাই না? তাহলে ইউটিউবে হ্যাঁ। আমি যে ভিডিও দিলাম, এখন আমার নোটটাকেও যদি হুবহু নকল করে ইউটিউবে দেয়, আমি ইউটিউবে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়, তাহলে তার ভিডিও ডিলিট হয়ে যাবে, অথবা তার মনিটাইজেশন অফ হবে। মনিটাইজেশন অফ হবে। আবার আমি আরো কি করতে পারবো, তার চ্যানেলের বিরুদ্ধে স্ট্রাইক দিতে পারবো, চ্যানেলও চলে যেতে জি পারে। জি
ঠিক আছে, তার জি মানে আমি যে ইউটিউবে এখানে আমার নোটটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা কপিরাইটের মধ্যে চলে আসছে। ইউটিউবে ভিডিও পাবলিশ করা মানে কপিরাইট আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এছাড়া এটা যদি আমি বই আকারে পাবলিশ করি তাহলে সেটা একটা কপিরাইটের আওতায় চলে আসবে। তখন কপিরাইটের আমার নোট কেউ যদি আবার নকল করে, তার নকল করার জন্য বা কপি করার জন্য আমি মামলা করতে পারবো 3 বছরের মধ্যে। আমি যেদিন জানতে পারলাম যে কপি হয়েছে সেদিন থেকে 3 বছর, নাহলে আবার 18 ধারার সুবিধা পাবো, তাই না? জি যে প্রতারণামূলকভাবে আমাকে জানতে দেওয়া হয়নি, না জানলে আমি মামলা করব কি করে, তাই না? জি 42, অন্যায়ভাবে নিষেধাজ্ঞা ক্ষতিপূরণ। মনে করেন স্যার। একটা মামলা হলে আমি একজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করে নিষেধাজ্ঞা পেয়ে গেলাম, নিষেধাজ্ঞা পাওয়ার কারণে তার অনেক ক্ষতি হয়ে গেল। মনে করেন গাছে আম আছে, আম পাড়তে নিষেধাজ্ঞা জারি করে দিলাম। পুকুরে মাছ আছে, পুকুরে নামতে নিষেধাজ্ঞা জারি করলাম। পুকুরে নামতে নিষেধাজ্ঞা জারি করার জন্য মিথ্যা নিষেধাজ্ঞা জারি করা হলো, এই কারণে ক্ষতিগ্রস্ত হলাম আমি। এবার আমি কেন নিষেধাজ্ঞা আমার বিরুদ্ধে জারি করা হলো? যে বাদী হয়ে মামলা করে আমার সম্পত্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল, আমি তার বিরুদ্ধে আলাদা মামলা করতে পারবো 3 বছরের মধ্যে। নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আমার যে ক্ষতি হলো সেটা ক্ষতিপূরণের জন্য। তবে হ্যাঁ, আপিলে গিয়ে সিদ্ধান্ত বা ওই মামলায়, যে মামলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা যদি টেম্পোরারি ইনজাংশন হয়, মামলার রায় যদি আবার আমার পক্ষে চলে আসে, বুঝতে পেরেছেন? মানে আমার আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কোর্ট থেকে সে নিয়েছে, মামলা আমার পক্ষে আসছে, তার মানে নিষেধাজ্ঞাটা দেওয়া অন্যায় হয়েছে প্রমাণ হয়ে গেল। তাহলে নিষেধাজ্ঞা দেওয়াটা যে অন্যায় হয়েছে এবং নিষেধাজ্ঞার কারণে ক্ষতি হয়েছে, এটা প্রমাণের আগে আমাকে প্রমাণ করতে হবে নিষেধাজ্ঞাটা মিথ্যা ছিল। কিভাবে? মামলার রায় আমার পক্ষে আসতে হবে, এক, মানে যার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার পক্ষে মামলা রায় যেতে হবে, এক। আর দুই হচ্ছে, রায়ে তার যদি বিরুদ্ধেও যায়, আপিলে গিয়ে তার পক্ষে আবার আসতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। মানে রায় বা জি বা ডিক্রি, বা ডিক্রির বিরুদ্ধে কোনো রায়, মানে আপিল যদি হয়, আপিলে যদি সিদ্ধান্ত আসে, সেক্ষেত্রেও প্রমাণিত হয়ে গেল যে সেটা মিথ্যা ছিল এবং ভুল ছিল আদালতের সিদ্ধান্ত। 44, নাবালকের অভিভাবক কর্তৃক সম্পত্তি হস্তান্তর। যেমন ছেলের সন্তান মানে সন্তানের নামে সম্পত্তি আছে, তো বিক্রয় করতে পারছে না, তো গার্ডিয়ানশিপের মাধ্যমে মামলা করতে হয়। যেমন অনেক সময় বাবা মারা গেছে, এখন এই সন্তানের গার্ডিয়ান মাকে করা হয় গার্ডিয়ানশিপ মামলা করে। এখন ওই মা কি করতে পারবে? সম্পত্তি তো উত্তরাধিকার সূত্রে সন্তানের নামেও যাবে, তারপর ওই মৃত ব্যক্তির স্ত্রীর নামেও যাবে, তাই না? এখন স্ত্রী জি যদি কম সম্পত্তি পায়, সে যদি মনে করে আমার নামের টুকু এবং সন্তানদের নামের টুকু বিক্রয় করতে যাব, তাহলে নিজের নামের টুকু তো ওই মা বিক্রয় করতে পারবে, ওই মহিলা বা মৃত ব্যক্তির স্ত্রী, কিন্তু সন্তানের নামের টুকু তো বিক্রয় করতে পারবে না। কারণ বাবা মারা যাওয়ার জি। কারণে উত্তরাধিকার সূত্রে এই নাবালক শিশু সন্তানেরা সম্পত্তির মালিক হয়ে গেছে। সেটা বিক্রি করতে জি হলে কি করতে হবে? গার্ডিয়ানশিপ মামলা করে লিগ্যাল গার্ডিয়ান হতে হবে তাকে, এবং আদালতের অনুমতি নিয়ে কি কারণে সে বিক্রয় করছে লিগ্যাল কারণ দেখাতে হবে, দেখিয়ে আদালত যদি মঞ্জুর করে তারপরে বিক্রয় করতে পারবে। তো নাবালকের অভিভাবক কর্তৃক সম্পত্তি বিক্রয় যদি হয়, এই বিক্রয় করার বাই এ ওয়ার্ড হু হ্যাজ স্টেট মেজরিটি টু সেট অ্যাসাইড এ ট্রান্সফার অফ প্রপার্টি বাই হিজ গার্ডিয়ান। আচ্ছা, এখন এটা কিন্তু 8 ধারার মতো হয়ে গেল। একজন নাবালক ছিল, তার বাবা তার সম্পত্তি বিক্রয় করে দিয়েছে বা তার মা তার সম্পত্তি বিক্রয় করে দিয়েছে। এখন সে সাবালক হওয়ার পরে 3 বছর এর মধ্যে মামলা করে ওই যে বাবার সম্পত্তি বা মা সম্পত্তি বিক্রয় করে দিয়েছে শিশু সন্তান, এই যে মেজরিটি মানে কি, সে সাবালক হওয়ার পরে ওই সম্পত্তিটা সে জি ফেরত নিতে পারবে, তার মানে বিক্রয় বাতিলের মামলা করতে পারবে যেদিন থেকে সে সাবালক হলো, সাবালকের সময় থেকে 3 বছর, মানে 21 বছর বয়সের মধ্যে তাকে মামলা করতে হবে। এটা ক্লিয়ার হলো? জি জি জি। তার মানে এখানে আমরা 8 ধারার মতো একটা বিষয় দেখছি। তার মানে এখানে যদি 3 বছর না দিয়ে বেশি দিত, তাহলে 8 ধারার সাথে সাংঘর্ষিক হতো, হতো কি না? জি তা হতো, কারণ 8 ধারায় তো বলাই আছে যে নাবালক সময় পাবে 3 বছর। তো তাহলে 8 ধারাকে ম্যাচ করে এখানে 3 বছর করেছে। স্বপ্ন আপু হাত উত্তোলন জি করেছিলেন, লাইনে আসেন। স্বপ্ন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন? এই তো, এইটাই উত্তর পেলাম। আর আরেকটা আচ্ছা, কথা, বলেন। ওই হাজব্যান্ড মারা গেলে তারপরে যদি শ্বশুর মারা যায়, সে সম্পত্তি কি ওই ওই মানে শুধু বাচ্চারাই পাবে, তার মানে ওয়াইফ পাবে না? শ্বশুর মারা গেছে, তাই তো? শ্বশুর, শ্বশুরের সম্পত্তি ইয়া পাবে না, মানে ছেলের বউ পাবে না। পাবে না।
না, ওইটা শুধু ওই ছেলে মেয়ে পাবে। ছেলে মেয়ে পাবে। আর ওইটা বিক্রি করাতে গেলে যদি মায়ের যেটা বললেন যে মায়ের যদি সন্তানের অভিভাবক হয়ে ওই সম্পত্তি বিক্রি করে সেক্ষেত্রে ওই এক্ষেত্রে আপনার এই হয়ে যে মানে গার্ডিয়ানশিপ মামলা করতে হবে, করে বলতে হবে যেহেতু বাবা মারা গেছে তাদের লিগ্যাল গার্ডিয়ান আমাকে ঘোষণা করা হোক। ঘোষণা হওয়ার পরে ওই মামলাতে হ্যাঁ দরখাস্ত দিলে যে আমার এতটুকু সম্পত্তি বিক্রয় করতে হবে আমার সন্তানদের পড়াশোনা করানোর জন্য, আমার যথেষ্ট আয় ইনকাম নাই, এই হ্যাঁ সম্পত্তি বিক্রয় করে আমি একটা ভালো কিছু করব আমার সন্তানের ভবিষ্যতের জন্য, মঙ্গলের জন্য। এটা আদালত ফিল করলে, মঞ্জুর করলে তখন বিক্রয় হবে। এবং সাব রেজিস্ট্রির কাছে যে সেটা বিক্রয় করতে গেলে সাব রেজিস্ট্রার অবশ্যই আদালতের এই ডিক্রিটা দেখবেন। বুঝতে ও পারলেন? আবার বাচ্চা যদি ইচ্ছা করে তাহলে ও সাবালক হয়ে ওইটা আবার ওইটা মামলা দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হ্যাঁ, পারবে। মামলা দিয়ে ফিরেন না। এই আমার মঙ্গলের জন্য আসলে করেনি, এর পেছনে মায়ের কোনো খারাপ উদ্দেশ্য ছিল, তাই এই সম্পত্তি বিক্রয় করছে। এখন আমি এই সম্পত্তি ফেরত চাই। সম্পত্তি, তার তো মেলা কাহিনী আছে হ্যাঁ, তাহলে। বাতিলের মামলা করতে পারবে। নাবালকের সম্পত্তি কিনলে কেনা কিন্তু তার মানে বিপদ। আর কোনো হাতে দেওয়া যাবে না, কিন্তু নিজের কাছে নাবালকের নিয়ে ওইটা। সম্পত্তি কিন্তু কেনা একটা বিপদ, কারণ ভবিষ্যতে একটা, হ্যাঁ। আচ্ছা, আমরা পড়ছিলাম অনুচ্ছেদ 44, যে নাবালকের সম্পত্তি যদি বিক্রয় করা হয় তার অভিভাবক কর্তৃক। এখন অভিভাবক সব সময় যে একটা সন্তানের পিতা বা মাতা হয় তাও তো না। যদি কোনো এতিম সন্তান হয়, তার দেখা যাচ্ছে যে তার চাচা বা রক্তের কেউ না, কিন্তু অন্য কোনো একজন ব্যক্তি গার্ডিয়ান হিসেবে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর অন্যায়ভাবে নাবালকের সম্পত্তি বিক্রয় করতে পারে কিনা। তাইমুর ভাইকে লাইনে আসার সুযোগ দিয়েছি ভাই। তাইমুর ভাই, জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো এটা কেন করা হয়েছে আইন? মনে করেন যে একজন নাবালক এবং তার পিতা মাতা কেউ নাই, অনেক সময় বংশের কেউ থাকে না। এখন পাড়া প্রতিবেশী বা একটা র্যান্ডম কোনো ব্যক্তিকে অভিভাবক নিয়োগ করা হতে পারে, তার যদি সম্পত্তি থাকে তার সম্পত্তি দেখভালের জন্য, তাই না? এরকম হয় না বাস্তবে? জি স্যার। বা সিনেমাতে দেখি যে চাচা তার নাবালক সন্তান, বিশেষ করে নায়িকা বা নায়ক ছোটকালে চাচার কাছে মানুষ হয়েছে, জানে ওটাই বাবা। এ ধরনের কাহিনী বাংলা সিনেমাতে আছে না? তো চাচা কি করে, অবশ্যই স্যার। আহ, ছোট তার আহ, ভাইয়ের সন্তানকে লালন পালন করে 18 বছর পরে তার সম্পত্তি কিভাবে নিয়ে নেওয়া হয়, এগুলো নিয়ে কাহিনী হয়। তো এখন ওই সম্পত্তি যদি বিক্রয় করে ফেলে অভিভাবক হিসাবে, তো পরে যদি দেখে যে অন্যায় হয়েছে আমার সাথে, আমি যখন ছোট ছিলাম নাবালক তখন আমার সম্পত্তিটা বিক্রয় হয়েছে, তখন সে সাবালক হওয়ার পর সে যদি এরকমই হয় তাকে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে তার মামলা করার কোনো কারণ উদ্ভব হয়েছিল কিনা নাবালক থাকা অবস্থায়। তাহলে তাকে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। তা আমাদের আইনের 8 ধারাতেও একই বিষয় বলে, 6, 7, 8, তাই না? জি স্যার। তো এখানে নাবালকের সাথে যদি অন্যায় হয়, সেই অন্যায়টা যেন করতে না পারে কেউ, সেই এই সম্পত্তি হস্তান্তর হয়ে গেছে সেই ট্রান্সফারটাকে বাতিল করার জন্য মামলা 3 বছরের মধ্যে করার সুযোগ দিয়ে আসলে এটা নাবালকের প্রতি একটা কি করা হয়েছে, ন্যায় বিচার করার চেষ্টা করা হয়েছে। 57, খুবই ইম্পর্টেন্ট। কাউকে টাকা ধার দিলাম, সে ধারের টাকার পরিবর্তে টাকা আমাকে ফেরত দিবে, মানে মানি ফর মানি। 3 বছরের জন্য মামলা করতে হবে। 58, টাকা ধার দিলাম কিন্তু টাকার পরিবর্তে আমাকে চেক দিল, এক্ষেত্রে চেক দিয়ে আমি টাকা যদি রিকভার করতে না পারি, চেকের মামলা তো আলাদাভাবে করাই যায়, এনআই অ্যাক্টের মামলা। কিন্তু কেউ যদি মনে করে যে আমি এনআই অ্যাক্টের মামলা করব না, একটা চেকের মামলা আমি এনআই অ্যাক্টের মামলা করব না, পেনাল করে মামলা করব, তাহলে 406, 420 মামলা হবে চেক দিয়ে। ঠিক আছে? কারণ 406 যদি আসে নল ভ্যালু সেকশন, চাপ সৃষ্টি করা যাবে। এখন এবার যদি কেউ মনে করে যে না আমার সিভিল কোর্টের প্রতি আস্থা বেশি, আমি চেকের মামলা করব না, ক্ষতিপূরণের মামলা করব, যে আমি তাকে 10 লাখ টাকা দিলাম গ্যারান্টি হিসাবে, একটা চেক আমাকে দিল, তারপরে এই 10 লাখ টাকা আমি কি ফেরত পাচ্ছি না। এখন যদি সিভিল মামলা করা হয় চেক দিয়ে, লাভটা কি হবে? আপনি 10 লাখ টাকা ধার দিয়েছেন 2010 সালে, আপনি 2025 সাল পর্যন্ত টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই যে যতদিন সময় গেল এই ততদিন পর্যন্ত আপনি ব্যাংকিং ইন্টারেস্ট সহ ডিক্রি পাবেন সিভিল মামলায়। মানে 10 লাখ টাকা দিয়ে ভবিষ্যতে 15 বছর পরে 10 লাখ টাকা আপনার 50 লাখ টাকা হয়ে যেতে পারে সিভিল মামলায়। কিন্তু চেকের মামলা করলে কিন্তু আপনি ওই 10 লাখ টাকাই পাবেন, মামলা যদি 5 বছরও চলে। বুঝতে পারছেন কাহিনী? জি স্যার। তো সিভিল মামলার গুরুত্ব বেশি, কিন্তু আমাদের বাংলাদেশে সিভিল লয়ারের খুবই আকাল, মানে অভাব। এবং ভালো সিভিল লয়ার
না থাকার কারণে যেহেতু সিভিল লয়ার কেন নাই, কারণ সিভিল একটু জটিল বিষয়, অনেকে বুঝতে চান না, অনীহা প্রকাশ করেন, এবং সিভিলে কাঁচা টাকা, কাঁচা টাকা মানে কি, ক্রিমিনাল মামলায় একটা বেল করালে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা আসে, এটাকে আমরা কাঁচা টাকা বলি, মানে স্পিড মানি, বুঝতে পেরেছেন? তো জি স্যার। এই দিকে নতুন লয়ার হিসাবে আমি এই মুহূর্তে, নতুন বলতেও তো অনেক কয় বছর হয়ে গেল, তো আমি কিন্তু সিভিল ক্রিমিনাল উভয় প্র্যাকটিস করছি। আমার প্র্যাকটিসের শুরু কিন্তু ক্রিমিনাল প্র্যাকটিস দিয়ে হতো, তারপরে আমি সিভিলের দিকে ঝুঁকে যাচ্ছি। এখন সিভিলটাই বেশি ভালো লাগে। সিভিলেও মানি আছে, কিন্তু একটু ধীরে ধীরে আপনার ইস্টাবলিশমেন্ট, আপনার, আমার মনে করেন বয়স তো এখনো 40 হয়নি, কিন্তু যাদের বয়স বেশি, তাদেরকে সিনিয়র, তাদের প্র্যাকটিস বেশি, তো একটা মামলা কেন আমার কাছে আসবে, একটা সিভিল মামলা একটা ভালো অ্যামাউন্টের ফি দিবে, এই ধরনের মামলা তো প্রথমে আসবে না একটা জুনিয়র উকিলের কাছে, আসবে কি? তো না যার স্যার। যার সামর্থ্য আছে সে তো যাবে বাঘা বাঘা বড় বড় উকিলের কাছে, নামধারী উকিলের কাছে, বয়স্ক উকিলদের কাছে। তো এই এই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। তাই নতুন উকিলদের জন্য আমার পরামর্শ থাকবে, উভয় সাইডে প্র্যাকটিস করেন। ক্রিমিনাল সাইড আপনাকে মানে কি বলে সার্ভাইভ করার জন্য একটা ভালো অ্যামাউন্ট দিবে, কিন্তু ধীরে ধীরে সিভিল মামলায় আপনাকে মানে দূর ভবিষ্যতে আপনাকে একজন Establish সম্মানিত লয়ার তৈরি করবে। সিভিল প্র্যাকটিসের মধ্যে যে মজা আছে, ক্রিমিনাল প্র্যাকটিসে টেনশন আছে, কালকে জামিন হবে কিনা, এই টেনশনে আপনার ঘুম হবে না রাত্রে নতুন লয়ার হিসাবে। কিন্তু সিভিল মামলায় এই ধরনের টেনশন নাই যে কালকে জামিন নিতেই হবে কি হবে না। আবার ক্রিমিনাল মামলায় আপনি কাদের সাথে চলাফেরা করবেন, সিভিল মামলায় কাদের সাথে চলাফেরা করবেন, আপনার লাইফ স্টাইলে আপনার ওকালতি কিছুটা হলেও প্রভাব সৃষ্টি করবে। তো এগুলো নিয়ে যারা নতুন আইনজীবী হবেন, তাদের সাথে এই ধরনের আমি গল্প করি, বিশেষ করে ভাইবা ব্যাচে। এবং এবার আমার পরিকল্পনা আছে নতুন যারা অ্যাডভোকেট হবে তাদের জন্য একটা শর্ট কোর্স করানো, কোর্টে যেন আহ, যারা নিয়মিত যাননি, 2 বছর কোর্টে প্র্যাকটিস করে যে জ্ঞান অর্জন হবে, সেটা আমার 2 মাসের কোর্সে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব, হাতে কলমে শেখাবো। কারণ অনেক সময় সিনিয়র কিন্তু বলে দেয় না এটাই এটাই, সুযোগই তো নাই সিনিয়রের ব্যাখ্যা করার। সুযোগ আছে কি? কেউ যদি কোর্টে না স্যার। যায়, একটা কি কেন ঘটছে এই ঘটনাটা, এটা ব্যাখ্যা চাইলে কখন চাইবেন আপনি? কারণ আপনি কোর্টে যাচ্ছেন, সেখানে ব্যস্ত সিনিয়র, আপনি চেম্বারে বসছেন, তাও কাজ করতে হচ্ছে। এখন সিনিয়র কোর্ট চেম্বার শেষে তো ওনারও ফ্যামিলি আছে, ফ্যামিলিকে সময় দেবে, বিশ্রাম নেবেন। এখন কখন আপনি সিনিয়রকে প্রশ্ন করে, একজন সিনিয়র কখনো শিক্ষক হতে পারবেন না আপনার, মানে এই শিক্ষক যেভাবে শেখায় এইটা কিন্তু সিনিয়রের কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। তবে হ্যাঁ, আপনাকে শিখতে হবে সিনিয়রের কাছ থেকে, অবজার্ভ করে। কারণ এইটা হচ্ছে গুরু নির্ভর পেশা, দেখে গুরু দেখে। কি করছে আপনার সামনে অবজার্ভ করতে হবে। তবে হ্যাঁ, আমি কাজ শিখেছি আমার সিনিয়রের কাছ থেকে যতটুকু, তার থেকে শিখেছি মুহুরিদের কাছ থেকে। কারণ মুহুরেরা কিন্তু কাজ পরিচালনা বেশি করে, একটা সেরেস্তার হচ্ছে ওয়ার্ক হাউস হচ্ছে বা ম্যানেজার হচ্ছে মুহুরিরা। মুহুরিরা ঠিকভাবে কাজ না করলে সেরেস্তা কিন্তু ফল করবে। তো মুহুরিরা কিভাবে কাজ জি করছে, স্যার। তাদেরকে প্রশ্ন করে করে, তাদেরকে তেলিয়ে তেলিয়ে কিন্তু কাজ শিখেছি। তো আপনি যতই জুনিয়র হন, আপনার যতই লাইসেন্স থাক বা যতই আপনার লাইসেন্স না থাক, শিক্ষানবিশ হন, আপনি গ্র্যাজুয়েট কিন্তু একজন মুহুরি, এসএসসি পাস, এটা ইগো রাখা যাবে না। সে কোর্টে নিয়মিত আসে, তার মানে তার প্র্যাকটিক্যাল নলেজ আছে। প্র্যাকটিক্যাল নলেজ সিনিয়রের কাছ থেকে যতটুকু পাবেন তার থেকে মুহুরির থেকে বেশি আপনাকে নিতে হবে। এটা হচ্ছে টেকনিক। তো ছোটখাটো বিষয়ে আপনার লজ্জাও লাগবে যে এটা জানেন না, লাইসেন্স হয়ে যাওয়ার পরে সিনিয়রকে প্রশ্ন করতে পারবেন না। তো সেই জিনিসগুলো থেকে শুরু করে বেসিক জিনিসগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ক্লাস কেমন লাগছে তাইমুর ভাইয়ের? নতুন স্টুডেন্ট আপনি? জি স্যার, ভালো লাগছে স্যার। সরি। আপনি খুব মানে নোটের মধ্যে পড়লে তো আর বিস্তারিত বুঝতে পারতাম না, আপনি তো ভেঙে ভেঙে সবকিছু একদম উদাহরণ সহ বলে দিচ্ছেন। ক্লাস করাতে এই সুবিধাটা হচ্ছে আর কি স্যার। আচ্ছা, ভালো লাগছে এখন স্যার। আমি ক্লাসে যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, এই ব্যাখ্যাগুলো দিলে আমার নোটের সাইজ 4 গুণ হয়ে যাবে, হবে কি না? জি স্যার, অবশ্যই স্যার, অনেক বড় হয়ে যেত। তা তখন এখন আবার দেখে অনেক, ভয় লাগতো যে যেহেতু এতগুলো অনেক বই বড় কিভাবে হয়ে যাবে, পড়বো। তখন সমস্যা হবে কি, এই নোটটা দেখলেই বড় বড় বাজারে গাইড আছে, এই ভয় গাইডের লাগবে। মতো দেখতে ভয় লাগবে। আপনি মনে করবেন এই পাহাড় আমি জি জি। কিভাবে উত্তোলন করব। কিভাবে পাড়ি দিব। জি জি তখন স্যার। তখন আপনার নোটের সাইজ দেখে পড়তে যে আগ্রহ, বা নোট খুলে দেখছেন খুব দ্রুত কিন্তু আগিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হবে জি কি, জি স্যার। যখন আমি বড় করে দেবো, ব্যাখ্যা যদি অ্যাড করে দিই এর মধ্যে, যেটা আমি ক্লাসে ব্যাখ্যা করি, তখন এই সমস্যাটা হবে। জি স্যার। এখন আপনি আমার কাছে স্যার একবার জি কোর্স স্যার। করলেন, পরীক্ষা আর 15 দিন আছে, আপনার জাস্ট নোট, 15 দিন লাগবে না। আপনি আমার নিয়মিত ক্লাস করেছেন, আপনি ক্লাস টেস্ট দিয়েছেন সবগুলো, মডেল টেস্ট যখন নিব, একটা নোট রিভিশন করতে আপনার 15 দিন লাগবে না, 3-4 দিনে পুরো নোট আপনি চোখ বুলিয়ে ফেলতে পারবেন।
এবং পাশাপাশি যেখানে রিভিশন দেওয়া সমস্যা যাবে, হবে জি। সংশ্লিষ্ট ভিডিও দেখে নেবেন, এর থেকে ভালো প্রস্তুতি কিভাবে হবে। তবে নিজেকে আপনাকে কন্টিনিউয়াস পরিশ্রমটা করতে হবে। এই যে এখন রাত জেগে ক্লাস করছেন, এটাও তো পরিশ্রম, তাই না? আচ্ছা, তাহলে আমি যেটা ব্যাখ্যা দিচ্ছিলাম, চেকের মামলা তিন ভাবে করা যায়। পেনাল কোডেও করা যায় 406 420, আবার চেকের এনআই অ্যাক্টের মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের মামলা, মানে আইন 138 ধারায়। আবার আপনি সিভিল মামলা করতে পারবেন। এই তথ্যটা এর আগে জানতেন যে চেকের মামলা সিভিলও করা যায়? না স্যার, এর আগে জানতাম এনআই একটা করা যায় শুধু। তো এনআই একটা মামলা করলে 10 লাখ টাকাতে আপনি 10 লাখ টাকাই ফেরত পাবেন। তাও পেতে যদি আসামি দেওয়ার সামর্থ্য না মানে থাকে, সে জেল খাটবে, টাকা দিবে না। পরে আবার আপনাকে আবার কি করতে হবে, অর্থঋণ আদালতে সেই টাকাটা রিকভারির জন্য মামলা করতে হবে, মানে অনেক লেন্দি প্রসেস। তারপরেও আপনি ওই 10 লাখ টাকার বেশি পাবেন না। দেখবেন যে আইনে লেখা আছে 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। বাকি টাকা কোথায় যাবে? সরকারের কোষাগারে যাবে, আপনার কোনো লাভ নাই। কিন্তু চেকের চেকের মামলার আপনি বলতে পারেন আমি চেকের মামলা করেছি, পাশাপাশি কি সিভিল মামলা করতে পারবো সেম চেক দিয়ে? হ্যাঁ, করা যাবে। সিমিলটেনিয়াসলি একটা ঘটনাকে কেন্দ্র করে সিভিল ক্রিমিনাল উভয় মামলা হতে পারে। যেমন মানহানি করেছে কেউ, আপনি ক্রিমিনাল মামলা করেন, সিভিল মামলা করেন। আপনার কেউ ক্ষতি করেছে, ক্ষতিপূরণের জন্য মামলা করেন সিভিল, আবার ক্রিমিনাল মামলা করে তাকে সাজা দেন। বুঝতে পেরেছেন? দুইটাই করা যায়। দুই সাইডই করা আমি আমি এই গল্পটা কেন করলাম, কারণ আমরা ওকালতি করতে এসে সহজ অপশন খুঁজি, পরিশ্রম করতে চাই না। এই সহজ অপশন খোঁজার কারণে আমরা এই ভালো আইনজীবী তৈরি হচ্ছে না সিভিল সেক্টরে। ক্রিমিনাল সেক্টর স্যার প্র্যাকটিস চেকের করে ওই সহজ। স্যার চেকের ওই সিভিল মামলাটা কি মানি শুট বলে ওইটা স্যার? না না, এটা মানুষ, হ্যাঁ, মানিসুটি হবে, সরি, এটা মানিসুটি হবে। এখানে আপনি মিন প্রফিট সহ যে বিষয়গুলো, এইগুলো মনে করেন ইয়া নাই, কি বলে, সচেতনতা কম। আইনজীবীরাই আমরা কম বুঝি, মানুষকে কিভাবে সচেতন করব। বুঝতে পেরেছেন? তো যারা এখন জি জি। একটু মেধাবী পড়াশোনা করে আসছেন, আমি প্রত্যাশা করব তারা একটু পড়াশোনা করে এই সচেতনতা তৈরি করবে। ট্রট আইনের প্রচলন যদি বেশি হয়, তাহলে দেশের উন্নয়ন হবে, মানুষ অন্যায় কমে যাবে। কাউকে সাজা দিয়ে অপরাধ আটকানো যায় না, কিন্তু জরিমানা করে অপরাধ আটকানো যাবে। জরিমানার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা নিয়ে আমি মানে আপনাদের পাশাপাশি একটু ফুরসত হলে কিছু সিরিজ টাইপের ভিডিও নিয়ে আসবো, ছোট ছোট, তখন এগুলো ব্যাখ্যা করব। আশা করি সাথে থাকবেন আপনারা। ওই ধরনের ভিডিও থেকে আপনাদের অবশ্যই অনেক স্যার। নলেজ ইনশাআল্লাহ তৈরি হবে। তো ইনশাআল্লাহ এটাও স্যার। 3 বছর। হ্যাঁ, 58 3 বছর। 59 এখানেও কিন্তু ধার, আমি ধার দিলাম এবং চাহিদা মাত্র পরিশোধযোগ্য, মানে এখানে কোনো মেয়াদ নাই। আমি ধার দিলাম, দোস্ত তুমি এটা রাখো, তোমার প্রয়োজনে তুমি তো কাজে লাগো, আমি যখন চাইবো তখন দিবে। ব্যাপারটা এরকম, অন ডিমান্ড, পেয়েবল অন ডিমান্ড, যখন চাইবো তখন দিতে হবে। কিন্তু এটা আবার এগ্রিমেন্টও থাকবে। এগ্রিমেন্ট না থাকলে তো আপনি মামলা প্রমাণই করতে পারবেন না। এটাও 3 বছর। 66 থেকে 80 অনেকগুলো অনুচ্ছেদ আছে। মুচলেকা, বিনিময়পত্র, অঙ্গীকারপত্র, আমরা পড়লাম না, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট। হ্যাঁ, এগুলো অনেকটা চেকের কাছাকাছি। আমরা যে যেখানে বন্ড আছে, আমরা যে চেকের মামলা করি এনআই অ্যাক্টের 138 ধারায়, কেউ কি পড়ে দেখেছেন অন্য অন্য ধারাগুলো? আমি 138ও পড়েছি, অন্য ধারাগুলো পড়েছি। সেখানে কিন্তু এনআই অ্যাক্টের মামলায়, এনআই অ্যাক্ট বলতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, নট অনলি চেক বাট অলসো বন্ডস, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট অ্যাজ ওয়েল। মানে এনআই অ্যাক্টের মাধ্যমে আচ্ছা কিন্তু বিল অফ এক্সচেঞ্জ, তারপরে প্রমিসরি নোট, এগুলো নিয়েও মামলা করা যাবে। কিন্তু বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, এগুলোর তো এখন খুব একটা প্রচলন নাই। আমরা চেকে বেশি বিশ্বাসী কেন? কারণ ব্যাংকিং সেক্টর অনেক ডেভেলপ করেছে, তাই চেকের জি ব্যবহারটা রিজনেবল হয়ে গেছে, রেলিভেন্ট হয়ে গেছে। আর এই বিল অফ এক্সচেঞ্জ এগুলো ওল্ড পদ্ধতি। বুঝতে পেরেছেন? জি। এখন আপনার এক বন্ধু মনে করেন যে এই মুহূর্তে অর্থ কষ্টে ভুগছে, সে বললো যে দোস্ত, আমি তোমার তো চালের ব্যবসা আছে, তুমি 10 কেজি চাল দিয়ে দাও আমাকে, বা 10 মণ চাল দিয়ে দাও। আমি 10 মণ চাল দেওয়া পর্যন্ত আমাকে টেনে নাও, আমি তোমাকে এর পরিবর্তে 10 মণ গম দিয়ে দিব। তার মানে পণ্যের পরিবর্তে পণ্য, এটা বর্তমান কিন্তু রেলিভেন্ট মডেল না, ইরেলিভেন্ট হয়ে গেছে। আপনি 10 মণ চাল বন্ধুকে দিতেই পারেন, তার পরিবর্তে তুমি টাকা দিবে, এটাই তো বলবেন, তাই না? জি জি। কারণ টাকাটা এখন বিনিময়ের জন্য খুব ভালো একটা মাধ্যম।
আর আগে কিন্তু পণ্য থেকে পণ্য হতো, আরো কত মাধ্যম ছিল, সেগুলো কিন্তু এখন খুব একটা এক্সিস্ট করে না। এটাও দেখেন 3 বছর। আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করছি, 3 বছর চলছে তো চলছেই, তাই না? জি 83, চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ, আপন অ্যানি আদার কন্ট্রাক্ট টু ইনডেমনিফাই। এখন একটা চুক্তি হয়েছে, চুক্তিতে ক্ষতি হয়েছে, আমরা চুক্তি আমরা যখন পড়ব, এসআর অ্যাক্ট পড়ব, এসআর অ্যাক্টের 12 ধারায়, এসআর অ্যাক্টের 12 ধারায় চুক্তি প্রবলের মামলার কথা বলা হয়েছে। চুক্তি যদি প্রবল করা না যায় তাহলে তার জন্য ক্ষতিপূরণ পাবে, 19 ধারায় পাবে, 38 ধারায় বলা আছে, আবার 22 ধারাতেও বলা আছে। তো এই ক্ষতিপূরণের জন্য আপনি কিভাবে ক্ষতিপূরণ পাবেন? ক্ষতিপূরণের জন্য চুক্তি ভঙ্গ হয়েছে, আমি চুক্তিটা যদি প্রবল করতে চাই 1 বছরের মধ্যে মামলা করতে হবে। 113-তে দেখবো একটু পরে, 113 এখনই পড়ি। 113, 12 ধারায় অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় সুনির্দিষ্ট চুক্তি বলবৎ ফর স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট, এটা 1 বছরের মধ্যে মামলা করতে হবে। এখন আমার চুক্তি ভঙ্গ হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে, তাহলে আমি এই চুক্তিটাকে যেভাবে আছে, যেভাবে উভয় পক্ষকে কাজ করার কথা ছিল, আমি টাকা দেবো, সে আমাকে এই প্রপার্টিটা দিবে, 1 বছর পার হয়ে গেছে চুক্তি ভঙ্গের, আমি মামলা আর করতে পারবো না। তার মানে আমার অধিকার নষ্ট হয়ে যায়নি, আমার আরো অপশন কি আছে? চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণের মামলা আমি আবার 3 বছরের মধ্যে করতে পারবো। বুঝতে পারেননি? জি জি স্যার। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস কখনো ছিল কিনা? দেখেছি স্যার, একবার অনেক ছিল। আগে দেখেছি। হ্যাঁ, আচ্ছা, সেটার উদাহরণই দিই। মনে করেন সিনেমা দেখতে গেছেন, বিকালের শো দেখবেন 3টাতে, আর যেতে যেতে দেরি হয়ে গেছে, এখন কি করবেন? 3টার শো মিস হয়ে গেছে, 6টার শো দেখবো, তাই না? সন্ধ্যার শো। জি জি স্যার। 1 বছরের জি মধ্যে স্যার। মামলা করতে পারেনি, এর পরে কি অপশন আছে? 3 বছরের মধ্যে ক্ষতিপূরণের মামলা করেন। বুঝতে পারলাম? জি 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 এই স্যার। সিনেমা হলের গল্পটা বললাম, এই 83 এবং 113-কে হুক করে দিলাম, এই সিনেমা শব্দটা মাথার মধ্যে যাবে, 113 এবং আপনার 83, মানে সেকেন্ড অপশন আছে কিনা, এই জিনিসগুলো তখন আপনার মনে থাকবে আর আর কি। কারণ সিনেমার সাথে আমাদের নস্টালজিয়া আছে। এখন যদিও সিনেমা হলে সিনেমা দেখার প্রবণতা কম, আমাদের ফোনই যথেষ্ট এখন। আর ওই জি লেভেলের স্যার। আর সিনেমা তৈরি হচ্ছে না, পরিবেশ নাই। আচ্ছা, 84, অ্যাডভোকেট কর্তৃক খরচার, বাই অ্যান অ্যাডভোকেট ফর কস্ট, এটাও কিন্তু এসেছিল রিসেন্টলি। আমি অ্যাডভোকেট, একটা মামলায় আমাকে মক্কেল টাকা দিবে, আমি তার মামলা পরিচালনা করেছি, কিন্তু টাকা দিচ্ছে না। তো আমি তার বিরুদ্ধে 3 বছরের মধ্যে এই, আমার খরচের জন্য মামলা করতে পারবো, অ্যাডভোকেট ফি এর জন্য। বুঝতে পেরেছেন? চমৎকার জি বিষয়, স্যার। আমার সাথে এরকম একটা হয়ে আছে। একজন ব্যক্তি বলল, ভাই আমার একটা সম্পত্তি আছে, সম্পত্তির মার্কেট প্রাইস দেখলাম প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা। এখন এই আচ্ছা মামলায় বিক্রি পেলে আমাকে বললো আমি 2 লক্ষ টাকা দিব। তা আমি বললাম 2 লক্ষ টাকা না, আপনার মামলা চলতে যদি 20,000 টাকায় খরচ হয় সেটাই দিন তাহলে হবে। তো না স্যার, আমার সামর্থ্য নেই, আমি নগদ টাকা দিতে পারবো না। এখন যার মাধ্যমে আসছে তার আবার আমার বাবার সাথে বিজনেস আছে, এখন বাবাকে দিয়ে ফোন দেওয়াইছে, এখন কি করব? নিজে থেকে 2 লাখ আচ্ছা টাকার একটা চেক নিয়ে আসছে, তো চেকটা আমাকে দিয়ে দিয়েছে 2 লক্ষ টাকা, তারিখ বসায়নি, 2 লক্ষ টাকার চেক দিয়ে এখন মামলা চলছে। এখন যদি আমি চেক না নিই, তারপরেও কিন্তু এই যে এখানে মামলা করতে পারবো আমার কষ্টের জন্য। তাছাড়া চেক আলাদা একটা কি সুরক্ষা, তাই না? ডকুমেন্টস। জি জি স্যার। তো অ্যাডভোকেটদেরকেও কিন্তু বাকিতে কাজ করতে হয়, আলখাতা করা লাগতে পারে। আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, 91, 91 বলা হচ্ছে 39 ধারা। এখন 39 ধারা কোন আইনের? সুনির্দিষ্ট প্রতিকার আইনের। এখানে যতগুলো সেকশন উল্লেখ করা থাকবে ম্যাক্সিমাম সেকশনই সুনির্দিষ্ট প্রতিকার আইনের। আমরা যে আইনগুলো পড়ছি তার মধ্যে পিওর সিভিল অ্যাক্ট কোনটা? এসআর অ্যাক্ট। জি এসআর অ্যাক্ট মানে সাবস্ট্যান্টিভ ল বা মৌলিক আইন, যেটাতে মামলা হয়। তো এই যে জি সেকশনগুলো বলা হবে সেগুলো সিভিল, আর আমরা পড়ছি সিভিল মামলা করার ক্ষেত্রে তামাদের মেয়াদ সংক্রান্ত বিধান 1 থেকে 149। তাই এখানে এসআর অ্যাক্টের কথাই বারবার আসবে। তবে বলতে পারেন শুধু এসআর একটাই কি সিভিল মামলা হয়? না, সিভিল মামলা অনেক প্রকারের আছে, ক্রিমিনাল মামলাও এত প্রকারের হয় না। বাংলাদেশে প্রচলিত এত আইন আছে সিভিল বিষয়ে যে আপনার ক্রিমিনালও এত হয় না। তো এটা নিয়ে অন্যদিন কথা হবে। দলিল রদ, 39 ধারাতে এসআর একটা বলা আছে দলিল রদ বা বাতিলের জন্য যদি কোনো বিধান না থাকে,
যদি কোনো বিধান না থাকে, মানে দলিলের মধ্যে যদি উল্লেখ না থাকে বা সেই সংক্রান্ত যদি বিধান না থাকে, সেক্ষেত্রে 3 বছর সময় পাওয়া যাবে। 91 অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট। আমি ফাইনাল টাচ নোটে এগুলো আবার রিপিট করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এখানে তো যেগুলো আলোচনা করছি সেগুলোকে আরো ছোট করে ফেলবো, গুরুত্বপূর্ণগুলো দিব। এবং আমি সেখানে স্টার দেওয়া থাকবে কোনটা কত, যদিও এই নোটে উল্লেখ করা আছে কোনটা কত স্টার। 91 নিশ্চয়ই 3 স্টার আছে, প্রথম দিকে যে সাজেশন আছে সেটা। 92, 42 ধারায় দলিল জাল মর্মে ঘোষণামূলক মামলা 3 বছরের মধ্যে করতে হবে। 92 গেল 93। আবার 42 ধারায় বলবৎ প্রয়াস দলিল জাল মর্মে ঘোষণা, বলবৎ প্রয়াস। আচ্ছা, এই যে 92 এর ঘটনাটা হচ্ছে, মনে করেন একজন একটা দলিল তৈরি করেছে, আমি জানতে পারলাম, কিন্তু সে সেই দলিলটাকে ব্যবহার করে বাস্তবে কিছু করার চেষ্টা করছে না। এখন দলিলটা কি? একটা পটেনশিয়াল বোম, মানে বোমা, কখন ফেটে উঠবে বলতে পারবো না। এখন জি আমার একটা জমি, এই জমিটা সে আমার ভাইয়ের কাছ থেকে লিখে নিয়েছে, বা আমার সিগনেচার নকল করে অ্যাডভোকেট শহীদুল আরেকজনকে সাজিয়ে লিখে নিয়ে আসে, আমি জানতে পারলাম। 18 ধারায় আমার জন্য সময় শুরু হয়ে গেল, আমার সাথে প্রতারণামূলকভাবে একটা জাল দলিল তৈরি করেছে। আমি জানার সাথে সাথে 3 বছরের মধ্যে মামলা করে সেটাকে আটকাই দিতে হবে, নাহলে কখন একটা বিভ্রান্তি তৈরি করবে, তাই না? জি জি তার মানে জাল মর্মে ঘোষণা, মানে আমি করে সেটাকে বাদ দিতে পারবো। এটা হচ্ছে 92। 93 একই, কিন্তু একটু পার্থক্য আছে। মাঝখানে কি আছে দেখেন, বলবৎ প্রয়াস। বলবৎ মানে কি? সে এই দলিলটা নিয়ে আমার সম্পত্তি দখলের চেষ্টা করছে বাস্তবে, অথবা আদালতে মামলা করেছে। তখন আমি আর একটা কাউন্টার মামলা করব তার বিরুদ্ধে, ওই দলিলটা জাল মর্মে ঘোষণার। তার মানে 92 হচ্ছে পটেনশিয়াল, মানে সম্ভাব্য একটা ক্ষতিকর দলিল আমার জন্য ছিল, যেটা এখন ক্ষতি করছে না, ভবিষ্যতে করতে পারে, সম্ভাব্য, পটেনশিয়াল। 93 হচ্ছে পটেনশিয়ালটা বোমা, মানে ফেটে গেছে, মানে আমার বিরুদ্ধে ব্যবহার করা শুরু করে দিয়েছে। বোঝা গেল 92 93 জি পার্থক্য? জি এটা নিয়ে যদি প্রশ্ন আসে কত অনুচ্ছেদে, তখন আপনার এই নলেজটা কাজে লাগবে। কিন্তু কত বছর, দুইটা একই, 3 বছর, এখানে ডিফারেন্ট নাই। আগে মেয়াদ নিয়ে শুধু প্রশ্ন হতো, এখন কত অনুচ্ছেদে আছে এটাও প্রশ্ন করছে। এটাই তখন আপনার জন্য বিপজ্জনক, অনুচ্ছেদ মনে রাখা টাফ। 95, প্রতারণামূলকভাবে প্রাপ্ত ডিক্রি রদ। একজন আমার বিরুদ্ধে একটা মামলা করেছে, ঠিকভাবে আমাকে সমন দেয়নি, আমার কাছে সমন পাঠায়নি, যে সমন দিতে আসে তাকে কিছু ঘুষ দিয়ে দিল, সে সমন জারি দেখালো, বিবাদী জানতেই পারলো না তার বিরুদ্ধে মামলা হয়েছে, একতরফা ডিক্রি হয়ে বসে আছে। তাহলে এটা তো ক্লিয়ার একটা ফ্রড হলো, তাই না? জি জি আমি জানতে পারার পরে এই যে ডিক্রি পেলো, ডিক্রি পাওয়ার পর তো সে বসে থাকবে না, যে বিষয়ে ডিক্রি পেলো ওই সম্পত্তি দখলের চেষ্টা করবে না? জি তখনই তো আমি জানতে পারবো। মানে রোগ শরীরের ভেতরে হয়, দেখা যায় না, বোঝা যায় না। যখন ক্ষতি শুরু হয় তখন সিমটম দেখা দেয়, যখন সিমটম দেখা জি দেয় তখন চিকিৎসা করতে হবে আমাকে। তো এগুলো সেরকম, জি যে যখন আমার বাস্তবে সম্পত্তি নিতে আসবে তখন আমাকে মামলা করতে হবে 3 বছরের মধ্যে। সিমটম দেখা দেওয়ার 3 বছরের মধ্যে চিকিৎসা করতে হবে, না হলে ক্যান্সার স্টেজ পার করে যাবে। তো ব্যাপারটা এরকম। 96, দলিলে ভুলের কারণে প্রতিকার বা দলিল সংশোধনের জন্য মামলা। হ্যাঁ, দলিল সংশোধনের মামলার কথা কিন্তু এছাড়া একটা আছে, এটাও 3 বছর মেয়াদ। 3 বছর পর আর দলিল সংশোধন করা যায় না। কিন্তু আমি 50 বছর আগে ভুল হওয়া মানে দলিল সংশোধনের মামলা করে ডিক্রি পেয়েছি। কিভাবে বলেন দেখি? ওই যে তখন জানতেন না, যখন জেনেছেন তখন মামলা করেছেন। বাবা সম্পত্তি দিয়েছে সন্তানকে, ছেলে ছোট ছিল, জানতেই পারেনি, এবং ভুল হয়েছে জি সেটাও জানতে পারেনি। আমি বড় হওয়ার পরে আমি যখন খারিজ করতে গেছি, খারিজ করতে যেয়ে দেখছি দাগ নাম্বার ভুল। জি তখনই এখন আমি কর্মকাণ্ড জানতে শুরু। পারলাম, যেদিন খারিজ করতে গেলাম সেদিন জানতে পারলাম। তারপরে আমি আবারও সুবিধা নিতে পারবো। এরপরে আমি যখন এই দলিলের সার্টিফাইড কপি ওঠালাম, তখন আমি প্রকৃতপক্ষে জানতে পারলাম যে এখানে ভুল হয়ে আছে। তো সার্টিফাইড কপি আমি 10 বারও তুলতে পারি, সর্বশেষবার তুললাম, ওটা লেটেস্ট হয়ে গেল তারিখ। বুঝতে আচ্ছা পেরেছেন? তার মানে 3 বছর জি ঠিক আছে, কিন্তু লাস্টে যে সার্টিফাইড কপি তুললাম ওটা থেকে আমি গণনা দেখালেই মামলা আমার রিসিভ করবে। 3 ধারা বাইপাস হয়ে গেল। আর হ্যাঁ, তামাদি আইনে 3 ধারা। তাহলে 3 ধারা কঠোর, ঠিক আছে, যে কঠোর তাকে আবার বাইপাস করা যায়। পরিবারের যদি বাবা কঠোর হয় খুব, তেমন আমার বাবা খুব কঠোর মানুষ, তাহলে বাবার সাথে কথা না বললেও হয়, কারণ মাকে দিয়ে সব চাহিদা পূরণ হয় সন্তানদের। কথা কি ঠিক বললাম জি নাকি? জি
জি জি জি, তো বাবা ঠিক কঠোর আছে। হলেই তো তারই লস, সন্তানদের থেকে দূরত্ব তৈরি হয়। তো তিন ধারাটা এরকম, তিন ধারা শুধু বাইপাস হয়, মানে যেখানে কঠোরতা সেখানেই উকিল কোনো না কোনো কৌশল বের করে ফেলে, এটাই সমস্যা। আচ্ছা, সমস্যা কি কারণে? কারণ মানুষ যদি অন্যায় করে, আপনার কাছে কেউ যদি অন্যায় উদ্দেশ্যে আসে, আপনি রেমেডি দিবেন না, মামলাই করে নেবেন না। কিন্তু সে যদি সহজ সরল হয়, তার সাথে যদি অন্যায় হয়, আপনি ওই অন্যায়টা আটকিয়ে তাকে ন্যায় বিচার দেওয়ার জন্য আপনি ছোটখাটো অন্যায় করতেই পারেন, যেটা আইনের কৌশল, আইনজীবীর কৌশল। কারণ আপনার উদ্দেশ্য কি? ন্যায় বিচার দেওয়া একটা সহজ সরল মানুষকে। এখন যদি আপনার কারোর সাথে অন্যায় করার জন্য আবার আপনি যদি নিজে অন্যায় করেন, সেটা কিন্তু আপনি পরকালেও ধরে থাকবেন। বুঝতে পেরেছেন? জি জি 103 গুরুত্বপূর্ণ, অবিলম্বে পরিশোধযোগ্য দেন মোহরানা। মুসলিম একটা নারী, আমরা এটাকে কি বলি? দেন মোহরানা ইংরেজি হচ্ছে ডাওয়ার। আচ্ছা, এখানে দেখেন, এক্সাইল ডাওয়ার, এখানে মুয়াজ্জল, এই মুয়াজ্জল আর এখানে মু আজ জল দেখেন, উচ্চারণে একটু পার্থক্য আছে, মাঝখানে শুধু ডাবলু আছে। জি জি তো এই উপরের মুয়াজ্জল, এটার অর্থ হচ্ছে অবিলম্বে, মানে আমার এখনই দরকার দেনমোহর। তার মানে বিয়ের পর স্বামী থাকা অবস্থাতে স্বামীর বিরুদ্ধে মামলা, তুমি আমার স্বামী ঠিক আছে, কিন্তু তুমি এখনই আমাকে দেনমোহরণা দাও। আইন হচ্ছে কি, আপনি ফুলশয্যা ঘরে প্রবেশের আগে দেনমোহরণা পরিশোধ করেন বিয়ের সময়, এটা নিয়ম না? জি আগে কিন্তু মুসলিমদের হাদিসে যেটা আসছে, যে তোমার সামর্থ্য হয়েছে দেনমোহরণা দেওয়ার, আপনি দেনমোহরণা দিয়ে বিয়ে করে ফেলেন, এটা কিন্তু হাদিসের কথা, তাই না? এই কারণে কিন্তু বাল্য জি বিবাহ যদিও হয়েছে, তো দেনমোহরণা দেওয়ার সামর্থ্য থাকলে বিয়ে করতে পারবে। অনেক আরব পুরুষের দেনমোহরণা দেওয়ার সামর্থ্যের কারণে অনেক দেরিতে বিয়ে হয়েছে, অনেকের বিয়ে হয়নি, তাই না? জি 104 কি বলা হচ্ছে? বিলম্বিত পরিশোধযোগ্য। বিলম্বিত বলতে এখানে ডিভোর্সের পরে 3 বছর। তার মানে দুইটাই সুযোগ আছে, বিয়ে বলবৎ থাকা অবস্থাত, আবার বিয়ে ডিভোর্সের পর। ডিভোর্সের পরেও কিন্তু 3 বছর সময় আছে। 3 বছর পরে মহারণা মামলা আদায় করতে গেলে ঝামেলা আছে। 106, ভেঙে যাওয়া অংশীদারি প্রতিষ্ঠান, মানে জয়েন্ট ভেঞ্চার বা পার্টনারশিপ, এখন ভেঙে জি গেছে। এখন যে ক্যাশিয়ার, তার কাছে সব ক্যাশ, আর যার কাছে ক্যাশ নাই সে বলছে ভাই দাও, হিসাব করো, কত টাকা পাবো আমাকে বুঝাই দাও, সে বুঝাই দেয় না, সে টাকা খেয়ে বসে আছে। এখন এটা বুঝাই নেওয়ার জন্য আদালতে শরণাপন্ন হতে হবে 3 বছরের মধ্যে। এটা কিন্তু অনেক সময় হয়। ঠিক আছে, হিসাব করা এবং জি লভ্যাংশ কতটুকু পাবো সেটা বুঝে নেওয়া। ডিসলভ মানে অংশীদারি পার্টনারশিপ ভেঙে যাওয়া। দেখবেন প্রতিটা পার্টনারশিপে এই ডিসলভ একটা ক্লজ থাকে, মানে ভেঙে যাবে কিভাবে, ভাঙার নিয়ম কি, ডিসলভের নিয়ম কি, তারপরে এর হিসাব নিকাশ কিভাবে হবে। 110, বাকি খাজনা বা ভাড়া, রেন্ট, রেন্ট আদায়ের জন্য, যে কোনো প্রকারের রেন্ট আদায়ের জন্য 3 বছর। আচ্ছা, এখানে দেখেন, আমরা সবগুলোর ডান দিকে মানে লং টাইম ধরে চলছে 3 বছর, 3 বছর, মাঝখানে 1 বছর চলে আসছে। তার মানে 1 বছর দিয়ে জি এই নিয়ম ভেঙে ফেললো না? জি নিয়ম কেন ভাঙলো দেখেন, এটাও আগে 3 বছর ছিল। 113, 12 ধারায় সুনির্দিষ্ট চুক্তি প্রবলের জন্য মামলা করতে হবে 1 বছরের মধ্যে। 2004 সালের 28 নং আইন দ্বারা, মানে 4 সালে যতগুলো আইন হয়েছিল তার মধ্যে সিরিয়ালে যেটা 28 নং ছিল সেই আইনের কথা বলা হচ্ছে। তার মানে সেটা একটা অ্যামেন্ডমেন্ট। কি আইন অ্যামেন্ডমেন্ট জি হয়েছে? দ্য লিমিটেশন অ্যাক্ট 2004-এ অ্যামেন্ডমেন্ট হয়ে 3 বছর 1 বছর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে আগে 3 বছরই ছিল, 4 সালে এসে 1 বছর করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? তার মানে এটা তিন জি জি বছর সিরিয়ালেই বুঝতে ছিল, কিন্তু জি পরে এটা 1 বছর করে সিরিয়াল ব্রেক করা হয়েছে। 114, 35 ধারায় চুক্তি প্রত্যাহার অথবা রদ, এইটা 1 বছর, এটাও কিন্তু আগে 3 বছর ছিল, 3 বছর ছিল। একই আইন দ্বারা 1 বছর করা হয়েছে। তার মানে এরা কি হয়ে গেছে, আগে গ্রামের বাস করতো এখন শহরে চলে আসছে, অবস্থা একটু ভালো হয়েছে, 3 বছর থেকে উন্নতি এক হয়েছে। বছর হয়ে গেছে।
মানে চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে এদের। 115, ব্যক্ত অব্যক্ত অলিখিত অনিবন্ধিত চুক্তিভঙ্গ করলে ক্ষতিপূরণ 3 বছর। আচ্ছা, এখানে চুক্তি বলবৎ করার জন্য 1 বছর, কিন্তু এই যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের জন্য 3 বছর। এর আগেও চুক্তি সংক্রান্ত একটা আমরা দেখলাম, সেখানেও 3 বছর ছিল, ছিল কিনা? জি। আচ্ছা, এখানে দেখেন ওইটাকেই 115 দেশে একটু ব্রড সেন্সে নিয়েছে। ব্যক্ত, ব্যক্ত মানে প্রকাশিত, এক্সপ্রেসড, এক্সপ্রেস। আর অব্যক্ত মানে ইমপ্লাইড, লিখিত অলিখিত। অপ্রকাশিত। আচ্ছা, একটা ইমপ্লাইড অব্যক্ত চুক্তির কথাকে উদাহরণ দিতে পারবেন, যেটা একটা অব্যক্ত চুক্তি? উদাহরণস্বরূপ একটা বাস্তব ঘটনা বলেন যে এটা এক প্রকার মানে অব্যক্ত চুক্তি, ইমপ্লাইড কন্ট্রাক্ট। অব্যক্ত চুক্তি। হুম। হাতে একটু সময় রিস্কায় লেগে যাবে যাতায়াত স্যার, আপনি একটু উদাহরণ দেন স্যার। রিস্কায় যাতায়াত করার অভিজ্ঞতা আছে? জি জি, সে তো আছেই। আচ্ছা, রিস্কায় যাতায়াত করার অভিজ্ঞতা আছে। এখন রিস্কাতে ওঠার সময় ভাই, মানে মামা কি ভাইয়া যাবেন, ভাই যাবেন বা জি চাচা জি যাবেন, এটা বলি। সে কি বলে, হ্যাঁ যাব। কোথায়? এখানে যাব। ভাড়া মিটিয়ে নিন, তাই না? জি। এখন যখন আপনি ভাড়া মিটিয়ে নেন, এটা এক্সপ্রেস হয়ে গেল, মানে ব্যক্ত। আবার এটা অলিখিত। এই যে একটা রিক্সায় উঠবেন 50 টাকা ভাড়া, যেমন আপনি আজকে ক্লাসে আমার প্রবেশ করতে 5 মিনিট দেরি, কারণ আমি বাজারে ছিলাম, রিক্সা নিয়ে আসতে আসতে 5 মিনিট দেরি হয়ে গেছে। তাহলে আচ্ছা। রিক্সাওয়ালাকে 50 টাকা ভাড়া দিলাম আমি। তাহলে এইটা তার সাথে আমার একটা ব্যক্ত, হ্যাঁ আমি বললাম কত নেবেন, সে বললো 50, আমি উঠে গেলাম। তার মানে এটা কিন্তু লিখিত হয়নি। তার সাথে কি লিখিত চুক্তি করেছি যে নামার পরে আমি 50 টাকা না দিব? কাগজে তো লিখিনি। না, লিখেছি কি? অলিখিত, অনিবন্ধিত। জি হ্যাঁ, এটা অনিবন্ধিত, অলিখিত, কিন্তু ব্যক্ত। কারণ সে মুখে বলেছে এবং মুখে মুখে আমাদের কি জি হয়েছে, ভাড়াটা ফিক্সড হয়েছে, তাই না? জি আচ্ছা, এখন আমাদের ওখান থেকে এটা রিক্সা, আবার অটো আছে। অটো মানে যেটা 5-6 জন আসা যায়, ব্যাটারি চালিত। জি। তো উল্কা, একটা নাম আছে, উল্কা পোশাকি নাম। তা উল্কাতে জি কিন্তু আমাদের ওই বাজার থেকে ভদ্রা মোড়ে ভাড়া 10 টাকা। এটা কি আগে থেকে নির্ধারিত হয়ে আছে, তাই না? এখন যদি আমি রিক্সায় না উঠে উল্কাতে উঠতাম, যদি সময় থাকতো, উল্কাতে উঠে আমি 2 মিনিট হাঁটলে কিন্তু চলে আসতাম, 40 টাকা সেভ হতো আমার। আচ্ছা। তো সময় যেহেতু জি নাই, দ্রুত আসতে হবে, রিক্সা নিয়ে নিলাম। তো এখানে আমি যদি উল্কায় উঠতাম, উল্কালাকে কি জিজ্ঞাসা করা লাগতো, ভাই কত নেবেন? না 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 না, ওটা ফিক্সড, মানে অনেকটা ফিক্সড মতোই হয়ে আছে আর মানে কি। ওটা প্রচলিত হয়ে আছে, তার মানে আমি জি জি ও তো ডাকতো, ওই ভদ্রা ভদ্রা করে ডাকতো, ভদ্রা স্টেশন এভাবে ডাকতো। আমি জাস্ট উঠে যেতাম, ওর জি সাথে কথাই বলতাম না, উঠে যেয়ে বসে থাকতাম, জি। নামার পরে 10 টাকা দিয়ে দিতাম। দ্যাট ইজ হচ্ছে অব্যক্ত। অব্যক্ত। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হলো বিষয়? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট। আপনি যাবেন, আর সে আর আমাকে আর স্যার এটা কিন্তু, স্যার স্যার এটা কিন্তু আবার ক্লাসেরও মজা, এই যে ক্লাসের মজা, যে ক্লাস কেমন লাগছে জিজ্ঞেস করছিলেন, এটাই কিন্তু ক্লাসের মজা স্যার। নোট নোট পড়ে তো মূলত এতটা হয়তো নিজের সাথে ব্যক্ত হতো না, বুঝতে পারতাম না। না, এখানে ব্যক্ত অব্যক্ত শব্দগুলো আপনার মাথায় তখন প্রবেশ করবে, এই শব্দের অর্থ কি এবং বাস্তবে আসলে এটাকে কি বোঝায়। আপনাদের জি প্রতিনিয়ত জি রিস্কায় চড়েন, রিস্কা চড়লে যেটা ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের যদি সংজ্ঞা পড়েন, আমি কিছু দিবে আমাকে কিছু দিব, আমি দিব টাকা আমাকে দিবে সেবা। সে কি দিচ্ছে, সেবা দিচ্ছে না বিনিময়, আমাকে। বিনিময়। এটাই তো জি কন্ট্রাক্ট, তাই না? জি জি তো এই জিনিসগুলো, এই যখন আপনাকে বুঝিয়ে দেবো, আপনার মাথায় হুক করবে, ধরে থাকবে আর সহজ উদাহরণ দিয়ে। তো এই যে আমি এগুলো চিন্তা করেছি, পড়েছি, তাই আমি উদাহরণ দিতে পারছি এবং আপনার চিন্তার জায়গাটা তৈরি করে দিচ্ছি আপনাকে বুঝিয়ে। একটা একটা সেকশন বা একটা অনুচ্ছেদ নিয়ে অনেক গল্প করা যায়, আরো অনেক বক্তব্য দেওয়া যায়, কিন্তু সেটা করতে গেলে মানে অনেক বড় একটা লেন্থ হয়ে যাবে ভিডিওর, না, ক্লাসের। যথেষ্ট স্যার, ঠিক সেটা আছে। সম্ভব না। তারপরও আমি চেষ্টা করি একটু ডিপে যাওয়ার, যেহেতু পরীক্ষা ডিলে হয়েছে তাই আমি ডিপে যাচ্ছি। 29 নভেম্বর পরীক্ষা হলে কিন্তু এই ডিপে যাওয়ার সুযোগ ছিল না আমার। 116, লিখিত ও নিবন্ধিত চুক্তিভঙ্গ, সেক্ষেত্রে ক্ষতিপূরণ 6 বছর। দেখেন, এর আগে আমরা কিন্তু চুক্তিভঙ্গের জন্য 3 বছর আগেও দেখে আসলাম, এই মুহূর্তে দেখলাম। কিন্তু যদি নিবন্ধিত চুক্তি হয় এবং সেই চুক্তি কেউ যদি ভঙ্গ করে, তাহলে কি
6 বছর, তার মানে নিবন্ধন করার কারণে আমার সময় ডাবল পেয়ে যাচ্ছে। এখন আমি আর 3 বছরের স্ল্যাবে থাকছি না, এবার শুরু হচ্ছে আমার সময় একটু বেশি, তাই একটু রং পরিবর্তন করলাম। 6 বছর, ঠিক আছে, জি কারণ এটা রেজিস্টার্ড। হ্যাঁ, আর কোনো এখানে লিখিত, লিখিত তো লিখলেও হবে না। নিবন্ধিত মানে তো নিবন্ধন করতে হলে লিখতে তো হবে, তাই না? জি জি 117, বিদেশি রায়। বিদেশি রায় যদি আমি এক্সিকিউশন করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কোড অফ সিভিল প্রসিডিউর আমাকে ফলো করতে হবে। 6 বছরের মধ্যে মামলা করা যাবে। বিদেশি আদালতের রায়, বিদেশি আদালতে একটা ডিক্রি হয়েছে, রায় হয়েছে, সে আদালতের রায় বাংলাদেশে কার্যকর করব, 6 বছরের মধ্যে মামলা করতে হবে। আচ্ছা 118, পোষ্য বা দত্তক গ্রহণ, যেটাকে অ্যাডপশন বলে। মুসলমানদের ক্ষেত্রে লিগ্যালি অ্যাডপশন করার কোনো সুযোগ নাই। অ্যাডপশন শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য। হিন্দু লয়ে অ্যাডপশন জায়েজ আছে, আর মুসলমানদের ক্ষেত্রে অ্যাডপশন জায়েজ নাই, মানে এটা ইসলাম পারমিট করে না। আপনি লালন পালন করতে পারেন। অবৈধ মানে এই আপনার যে পার্সোনাল ল আমাদের ইসলাম, হ্যাঁ, এই এই লতে অ্যাডপশন এখনো মানে আইনত স্বীকৃতি পায়নি বাংলাদেশে। অবৈধ মর্মে ঘোষণা, একটা ব্যক্তিকে দত্তক নেওয়া হয়েছে, এই দত্তকটাকে অবৈধ ঘোষণা কে করবে? এই সিচুয়েশন কখন তৈরি হতে পারে? মনে করেন একজন ভদ্রলোক, নাম হচ্ছে কি বলবো, রাহুল, একজন হিন্দু, তার কোনো সন্তান নাই, বা ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আছে আর স্ত্রী আছে। এখন তার সম্পত্তিকে কি করবে? আবার মুখাগ্নি করা, মুখাগ্নি বলতে চিতায় আগুন দেওয়ার জন্য একজন লোক লাগবে। চিতায় আগুন তো কে দিতে পারে? ছেলে দিতে পারে, তাই না? জি তো পুরুষ এই চিতায় আগুন দেওয়ার জন্য একজন ছেলে সন্তানের প্রয়োজনে, শুধুমাত্র বাস্তবে না, এই ধর্মীয় সেন্স থেকেও কিন্তু একটা ছেলে সন্তান অ্যাডপ্ট করে, যেন আমার চিতায় আগুন দেওয়ার জন্য একজন লোক আমি পাই। এটা ধর্মীয় সেন্স জি থেকে একটা বড় মহৎ মানে একটা গুরুত্ব বহন করে। ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে অগ্নি, মুখগ্নি বলে এটাকে। মুখগ্নি বলতে চিতায় কিন্তু আগুন মুখে মুখে দিতে হয়, এটা কি জানতেন? জি জি জানতাম স্যার, আমরা মানে পাশে হিন্দু রয়েছে তো স্যার, জানি স্যার। তো এটাকে মুখাগ্নি বলে। তো মুখাগ্নি দেওয়ার জন্য মুখাগ্নি। অ্যাডপশন করাটাও কিন্তু একটা গুরুত্ব বহন করে। হিন্দু যারা কট্টর ধর্ম পালন করেন, মানে খুবই মেনে চলেন, তাদের ধর্মীয় মানে ডিভাইন সেন্স ধার্মিক থেকে। তো ধার্মিক হিন্দু যারা। হ্যাঁ, তো এই এই কারণেই এখন অ্যাডপশন নিল, এখন যদি স্ত্রী সন্তানে অ্যাডপশনের বিরোধিতা করে, তাহলে এই অ্যাডপশনটা অবৈধ ঘোষণা করতে পারে, এটার জন্য মামলা করতে পারে। কার নামে মামলা করবে? ওই ওই মিস্টার রাহুল এবং তার অ্যাডপ্টেড পুত্রের নামে, কারণ দুইজনই আচ্ছা যোগসাজশ করে অ্যাডপশন নিয়েছে, এটা বলবে। এটা 6 বছরের জন্য। আবার কি করতে পারে? মনে করেন অ্যাডপশন বাস্তবে হয়নি, অ্যাডপশনের একটা জাল দলিল তৈরি করলো, যে একজন ব্যক্তির বাড়িতে হাজির হচ্ছে, যে আপনি তো আমাকে অ্যাডপশন করেছেন, আপনার সম্পত্তির মালিক আমি। তাহলে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য একটা জাল অ্যাডপশন পেপার কেউ তৈরি করতে পারে, পারে কিনা? জি জি পারে এইগুলো অবশ্যই নিয়ে পারে। সিনেমা হয়। তাহলে কে মামলা করবে এটা বোঝাচ্ছি। 119, পোষ্য দত্তক গ্রহণ করেছে বৈধ মর্মে ঘোষণা। এবং বৈধ মর্মে কে ঘোষণা করবে? যে কার বিরুদ্ধে মামলা করবে? যারা অবৈধ দাবি করছে এটা বৈধ হয়নি, অবৈধ, অবৈধ দাবি করে অ্যাডপশনের যে সুবিধা ভোগ করতে দিচ্ছে না অ্যাডপ্টেড সানকে, তখন ওই অ্যাডপ্টেড সান বা অ্যাডপ্টেড সানের পক্ষে কোনো শুভাকাঙ্ক্ষী মামলা করতে পারবে। যত যত যখন অবৈধ দাবি করছে, যে ওই দাবি করার সময় থেকে কজ অফ অ্যাকশন তৈরি হবে, 6 বছরের মধ্যে মামলা করতে হবে। আচ্ছা, যেটা আলোচনা করছিলাম আমরা, 119, দত্তক নেওয়া হয়েছে, সে দত্তক কেউ যদি অস্বীকার করে তাহলে সেটা বৈধ, মানে সেটা লিগ্যাল হয়েছে, সেটা ঘোষণার জন্য মামলা করতে পারবে। এই দুইটাই কিন্তু মামলা করতে হবে এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারায়, ঘোষণামূলক মামলা। 42 ধারায় কোনো সম্পত্তির মালিকানা অথবা কোনো পদ বা কোনো সম্পর্ক, এই ধরনের সিভিল নেচারের কোনো সম্পত্তির বৈধতা নিয়ে ঘোষণা মামলা করা যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা কিন্তু 6 বছরের স্ল্যাব শুরু করেছি, মানে এখন যেগুলো পড়ছে প্রায় সবই 6 বছর। এরপরে খুবই খুবই ইম্পর্টেন্ট একটি
অনুচ্ছেদ, যে অনুচ্ছেদ বারবার রিপিট হতো, মানে আগে অনুচ্ছেদ থেকে প্রশ্ন না হলেও শুধুমাত্র 120 নম্বর অনুচ্ছেদ থেকে প্রশ্ন হতো। 120 নম্বর হচ্ছে এমন একটা অনুচ্ছেদ যেটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। তামাদি আইনে বিধান না থাকলে, অর্থাৎ মোকদ্দমা, এই মোকদ্দমাটা দায়ের করার জন্য তামাদি আইনে কোনো বিধান উল্লেখ করা হয়নি, যদি না জি থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সময় দেওয়া হবে 6 বছর, মানে স্পেসিফিক কোনো বিধান নাই, মানে এমন একটা নতুন মামলা দেখতে পাচ্ছি যেটাতে আমাদের আইনের কোনো অনুচ্ছেদে বলা নাই। যেমন কোনো সম্পত্তির ঘোষণামূলক মোকদ্দমা বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা, এগুলো কিন্তু আলাদাভাবে উল্লেখ নাই। তো এটার জন্য মামলা করার জন্য তামাদের মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে, তার মানে মোকদ্দমা করার যদি মামলা বা শুটের জন্য যদি মেয়াদ না থাকে শিডিউলে, তাহলে হচ্ছে 6 বছর 120। ঠিক আছে, জি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 123, মৃত মৃত ব্যক্তির সম্পত্তি। মৃত একজন ব্যক্তি মারা গেল, তার সম্পত্তি নিয়ে ঝামেলা, উইলের অবশিষ্টাংশ, তার মানে তিনি যদি কোনো উইল করে যান বা ওসিয়ত করে যান, বা তার কোনো যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ ওসিয়তের সম্পত্তি দেওয়ার পরে যতটুকু থাকবে উইলের পরে, এই অংশটুকু কি করতে হবে? বিভাজন করতে হবে, তাই না? ফর জি লেগেসি, তার মানে অনেকটা বাটোয়ারা মামলার মতন। এটা হচ্ছে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। 124, বংশগত পদ দখল। এর আগে আমি বললাম যে রেলে চাকরি করে বাবা মারা গেল, তার পদটা পেতে পারে সন্তান বা তার ভাই পেতে পারে, মানে পরিবারের একজনকে চাকরি দিতে হবে। এটা হচ্ছে বংশগত পদ, 12 বছর। 126, পিতার বিকৃত সম্পত্তি হস্তান্তর রদ, হিন্দু আইন অনুসারে 12 বছর। মানে এটা অনেকটা প্রিয়াম্পশনের মতন। 128, বকেয়া খোরপোশ। কোনো খোরপোশ যদি বকেয়া থাকে, যেটা মেনটেনেন্স বলে, খোরপোশ বলতে আমার স্ত্রী আমার কাছে খোরপোশ পাবে, আমার সন্তান আমার কাছে খোরপোশ পাবে, এটা একটা বিষয়। আবার আমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় এবং তাদের কোনো লিগ্যাল ইনকাম না থাকে বাস্তবে, তাহলে শেষ সময়ে পিতামাতাকেও তো খোরপোশ দিতে হবে, তাই না? চলো, জি জি তাদের বসবাসের মৌলিক চাহিদা পূরণের জন্য জি তাদেরকে লালন পালন করতে হবে। এখন যদি একসাথে না থাকে সেক্ষেত্রেও পিতামাতাকে খোরপোশ দিতে হবে। পিতামাতাকে খোরপোশ দেওয়া যদি না হয়, বা সন্তানকে যদি খোরপোশ দেওয়া না হয়, তাহলে এই খোরপোশ আদায়ের জন্য হিন্দু আইন অনুসারে, হিন্দুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, 12 বছরের মধ্যে মামলা করা যাবে। 129, খোরপোশ লাভের অধিকার ঘোষণা। মানে এর আগে হচ্ছে বকেয়া খোরপোশ, তার মানে খোরপোশ যেদিন থেকে পাওয়ার কথা অলরেডি বকেয়া হয়ে গেছে, অনেকগুলো মাস টাকা দেয় না, আর এটা এখনো বকেয়া হয়নি, মানে শুরু হবে, মানে চলতি মাস থেকে আমি খোরপোশ চাই, এটা হচ্ছে নতুন মামলা, এটাও 12 বছর। মানে বকেয়া হোক বা কারেন্ট চাচ্ছি আমি, দিতে চাচ্ছে না, প্রথম মাসে মামলা করে দেব, এরকম। 132, প্রাপ্ত টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ। মনে করেন যে আমরা এটাকে কর্ট বলি অনেক সময়, যে ভাই আমার 1 লক্ষ টাকা দরকার, এই টাকাটা দাও আর এই সম্পত্তিটা তুমি ভোগ করো। তো তোমার কাছে এটা দায়বদ্ধ থাক, মানে জিম্মায় থাক, আমি টাকা দিয়ে দিলে আবার এটা দিয়ে দিবে। অনেক সময় আমরা স্বর্ণের দোকানদারের বন্ধকি কাছে স্বর্ণ রেখে, বন্ধক হ্যাঁ, বন্ধক বন্ধক রাখার মতো, কিন্তু এটা কিন্তু ওই টাইপের বন্ধক না। বন্ধকের বাংলা হচ্ছে রেহেন, মর্টগেজ বলা হয়, হ্যাঁ। আচ্ছা জি জি তো এটা একটু পরে আছে, এটা কিন্তু মর্টগেজ না, জাস্ট দায়বদ্ধ রাখা সম্পত্তি, টাকার জন্য দায়বদ্ধ হয়ে আছে। আবার এই দায়বদ্ধতা, ওই মর্টগেজ হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক বিষয় বা ফর্মাল, ইনফর্মাল মর্টগেজ বলতে পারেন, বুঝতে জি পেরেছেন? অনেকটা জি ভাই ইনফর্মাল মর্টগেজের কিন্তু অনেক আপনার ফর্মালিটিস আছে, সেগুলো যদি মেনটেন না করা হয়, সেটা অ্যাকচুয়ালি মর্টগেজ মনে হলো মর্টগেজ না, সেটা 132-এ যাবে, এটাও 12 বছর। আর 135-এ বলা হচ্ছে যে, আচ্ছা এরপর আমরা কিন্তু 6 বছর থেকে জাম্প করে ডাবল হয়ে 12 বছর চলছে, হ্যাঁ। জি 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 বন্ধকি স্থাবর সম্পত্তির দখল। বন্ধকি এটা হাইকোর্ট ব্যতীত অন্যান্য কোর্টে মামলা করার ক্ষেত্রে, এই যে এখানে দেখেন এটা মর্টগেজ,
12 বছর। তার মানে মর্টগেজ দিয়েছিলাম, মর্টগেজ যত টাকায় দেওয়ার কথা ছিল, আমি মর্টগেজের টাকা পরিশোধ করছি, তাও আমাকে উক্ত সম্পত্তি ফেরত দিচ্ছে না, তাই মামলা করা। মানে মর্টগেজ দেওয়া সম্পত্তি দখল ফেরত পাওয়ার জন্য মামলা করা 12 বছরের মধ্যে। মর্টগেজের মেয়াদ শেষেও ফেরত দিচ্ছে না সম্পত্তি এই ধরনের ক্ষেত্রে। 141, হিন্দু অথবা মুসলিম মহিলার মৃত্যুর পর স্থাবর সম্পত্তির দখল, এইটা 12 বছর। 142, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করার জন্য স্থাবর সম্পত্তির সত্ত্ব দখল পুনরুদ্ধার, এটা হচ্ছে পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, 12 বছর। আমি যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যাসে 1-এ পড়িয়েছি, বলছিলাম 3-6-9, মানে 9 ধারা 3 অনুচ্ছেদ 6 মাস। আর এটা হচ্ছে 8-12-142, 8-12-142। তো দেখেন এখানে 12 আছে, 142-এর মধ্যে কিন্তু 12 আছে, কিভাবে বলেন তো? ওই 4 বার দিলে। হ্যাঁ, 142-এর মাঝখান থেকে যদি 4 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই 12 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? 12 বছর, জি। এই 12 কিন্তু 142-এর মধ্যে লুকিয়ে আছে। আবার এই নোটটাকে এমনভাবে সেট করেছে, আরেকটা জিনিস দেখায়, এগুলো আসলে টেকনিক্যাল বিষয়, ভিজিবল টেকনিক। এই টেকনিকগুলো অনেকের কাজে লাগতে পারে বা লাগতে নাও পারে। দেখেন যে এখানে 12-র মাঝখানে এখানে 4 লিখা, এই 12-র মাঝে 4 লিখে দিলে কি হয়ে যায় সেটা? 12-র মাঝে যদি আমি 4 লিখি, তাহলে সেটা একশো হয়ে যাবে বিয়াল্লিশ হচ্ছে 142, তাই না? তো জি মাঝখানে যে 4 আছে, এই 4টা আবার এই যে ইংলিশের সেকশন 8-এর মতন, এখানেও দেখেন মিল আছে জি জি এখানে। জি। তার মানে 8 ধারা 12 বছর 142, যেভাবে মনে রাখেন, 8-12-142 আচ্ছা, মনে রাখতে হবে। পাশে 8 বার 142। আচ্ছা, 144, 142 এবং 144-এর মধ্যে পার্থক্য কি, এইটা আমার লিখিত নোটে আছে। আগামীকালকে লিখিত ক্লাস শুরু হবে। স্থাবর সম্পত্তির দখল, যেখানে স্বার্থ আছে কিন্তু বিধান নাই, দখল উদ্ধারের যদি বিধান না থাকে, সেক্ষেত্রে 12 বছর। স্থাবর সম্পত্তির দখল, তার মানে 120-এ বিধান নাই, মানে একেবারেই বলা নাই। আর এখানে স্থাবর সম্পত্তির দখল, মানে মামলা দখলের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে বিধান নাই। হ্যাঁ, দেখেন, ফর পজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর এনি ইন্টারেস্ট দেয়ার ইন নট হেয়ার বাই আদারওয়াইজ স্পেসিফিক্যালি প্রোভাইডেড ফর, মানে এমন একটা প্রপার্টি, যে প্রপার্টিটা নিয়ে মানে নর্মাল মামলা হবে না, এবং ওই মামলা হয়তোবা আলাদাভাবে কোনো দলিল করা আছে, যে দলিলে হয়তোবা কোনো বক্তব্য বলা আছে, যেটা 142-এ আমরা যেভাবে রিকভারি করি সেকশন 8-এর মাধ্যমে, সেভাবে করা যাচ্ছে না, তখন 144-এ যাবে। এই বিষয়টা আমি আরো ক্লিয়ার করব যখন মানে লিখিত ক্লাসে এই দুইটার পার্থক্য দেখাবো। বাস্তবে এই দুইটার পার্থক্য আসে পরীক্ষায়, দরকার, ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবার। তারপরে এটা গুরুত্বপূর্ণ বটে, বাস্তবেও লাগে। 145, আমানতি বা বন্ধকি অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, অস্থাবর 30 বছর। তার মানে এটা মুভেবল প্রপার্টি, ভাই মুভেবল প্রপার্টি পুনরুদ্ধারের জন্য ক্রিমিনাল মামলায় তো করা যাবে, তাই না? জি। কিভাবে ক্রিমিনাল মামলা করা যাবে? বিশ্বাসভঙ্গের মামলা করা যাবে না? আমি একটা হ্যাঁ, সেটাও তো করা যায়। আমি একটা সম্পত্তি একজনকে দিলাম, সে দখল করে আছে, পরে আর ফেরত দিচ্ছে না, বিশ্বাসভঙ্গের মামলা হতে পারে। চুরি করে নিয়ে জি গেছে, জি। মুভেবল প্রপার্টির, যেমন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 9 ধারা আমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ি, কিন্তু 10-11 পড়াই। 10-11-তে আমার সম্পত্তি চুরি হয়ে গেছে, আমি চোরের বিরুদ্ধে মামলা করতে পারি, কিন্তু ওই সম্পত্তি যদি উদ্ধার না হয়, পয়েন্ট টু বি নোটেড, মনে করেন আমার একটা সম্পত্তি হারিয়ে গেছে, চুরি করেছে, কিন্তু এই সম্পত্তিটা যদি পাওয়া না যায় পুরোটা, মনে করেন পাওয়া গেল না পুরোটা, 2টা মোবাইল ফোন চুরি হয়েছে, একটা মোবাইল ফোন পাওয়া গেল, একটা পাওয়াই গেল না, চুরির মামলা হলো। এখন চোরের কাছ থেকেও একটা ফোন যেটা পাওয়া গেল, এটা মালিক ফেরত পাবে, আর যেটা পাওয়া গেল না, বিক্রয় করে খেয়ে ফেলছে বা কাউকে দিয়ে দিয়েছে, বা সে বলতে পারছে না, বা বললই না, সে তথ্য রিমান্ডে নিয়েও তথ্য বের করা গেল না, ওই মোবাইল ফোনটা পাওয়ার উপায় কি? ক্রিমিনাল মামলায় কি পাওয়া যাবে? না। পাওয়া যাবে না। যেটা রিকভারি হয়নি সেটা ক্রিমিনাল মামলায় পাওয়ার কোনো সুযোগ নাই। এবং সেটার পরিবর্তে আচ্ছা। ক্রিমিনাল মামলাতে, চুরির মামলাতে বা
অন্য অন্য যে মামলা গুলো আছে, সম্পত্তির বিরুদ্ধে মামলা, চুরি, এক্সটর্শন, তারপরে রবারি, ডাকাইতি, বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, হ্যাঁ, মিসচিফ, যতগুলো মামলা আছে সম্পত্তির বিরুদ্ধে, একটাতেও কিন্তু রিকভারি যদি করতে না পারে পুলিশ, তাহলে জরিমানা বা ক্ষতিপূরণ পাওয়া যাবে না। মানে বাদীর কোনো লাভ নাই, সম্পত্তি যাবে, প্রতিশোধ নেওয়া হবে অপরাধীর জেল হলে, কিন্তু সেটা রিকভারি করতে হলে আপনাকে কি করতে হবে? সিভিল মামলা। সিভিল মামলা করতে হবে। এসআর অ্যাক্টের 10, 11 এই সেকশনগুলোতে আছে। মানে আমার মোবাইল হারাই গেছে, আমাকে রিকভারি করে দেন, সিভিল মামলা। এই যে 145 হচ্ছে 30 বছরের মধ্যে মামলা করা যাবে। এখন এই মামলা করার পর যদি রিকভারি করা না যায়, মানে মোবাইলটা পাওয়া না যায়, তার পরিবর্তে কি দেবে আদালত? ডিক্রি স্পেসিফিক রিলিফ দিতে না পারলে কি দেয়? কম্পেনসেশন দেয় না? জি, ওই ক্ষতিপূরণ। মোবাইলের দামের টাকা আপনি পাবেন সিভিল মামলায়, ক্রিমিনাল মামলায় কিন্তু পাবেন না। তাহলে সিভিল মামলা গুরুত্ব বুঝতে পারছেন? জি জি জি। লেন্দি প্রসেসের কারণে আমরা এটাকে মানে ব্যবহার কম করি, মক্কেলরা করতে চায় না, সিভিল শুনলেই নাকশিট খাই, 10 বছর 20 বছর চলবে, তাই না? তো এই যে সিভিল মামলাগুলো জি যদি দ্রুত করা যায়, কোর্ট যদি রিমিডি দেয়, মানুষ সিভিল মামলাই বেশি করবে। মোবাইল চুরি হয়েছে, ক্রিমিনাল মামলার পাশাপাশি সিভিল মামলা করা যাবে। মানে ক্রিমিনাল মামলা করেছি বলে সিভিল করা যাবে না, বা সিভিল করেছি বলে ক্রিমিনাল ক্রিমিনাল মামলা করা যাবে না, এরকম কোনো কিছু না, দুইটাই করা যাবে। একটা করলে আরেকটা। একটাই কারাদণ্ড হোক আর একটাই অর্থদণ্ড বা জরিমানা হোক। হ্যাঁ, অর্থদণ্ড না, কম্পেনসেশন ওটা বলতে হবে, জি জি, জরিমানা, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ। তাহলে সিভিলে আপনি বেশি রেমিডি পাবেন। আমার মোবাইল হারাইছে, আমার মোবাইল ফেরত পেলে তো মিটে গেল, অপরের সাজা হোক আর না হোক। জি জি। আর যদি সিভিল মামলা করে মোবাইলের দাম যেটা মানে নতুন, সেই দামই পাবো, বরং আরো বেশি টাকা পাওয়া যাবে। কারণ সিভিল মামলা একটু বেশি ক্ষতিপূরণ দিবে, কারণ আমাকে মামলা চালাতে যে ক্ষতি হয়েছে, এটাকে বলে কস্ট। দেখবেন সিভিল মামলা শেষের দিকে আমরা প্রার্থনায় লিখি যে বাদীর অনুকূলে বিবাদীর প্রতিকূলে ডিক্রি দিতে, এবং আরো বলি, এবং মোকদ্দমার সমস্ত খরচার ডিক্রি দিতে। তাহলে মামলা করতে যতগুলো খরচা হয়েছে আনুষঙ্গিক, সব খরচা বিবাদীর থেকে জি তুলে দেন, এটাও কিন্তু আমরা চাই। তাহলে মামলা করতে যদি 10,000 খরচ হয়, এই খরচও কিন্তু বিবাদীর থেকে তোলা যাবে, ডিক্রি বলে। আর একবার ডিক্রি হয়ে গেলে সে টাকা পাওয়াই যাবে, তার সম্পত্তি বিক্রি হলেও। 146, বন্ধক গ্রহীতা কর্তৃক স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার, আদি এখতিয়ার মূলে হাইকোর্টে মোকদ্দমা। মানে এই মোকদ্দমার অরিজিনাল জুরিসডিকশন সরাসরি হাইকোর্টে আছে, হাইকোর্টেই কিন্তু এই মামলাটা করতে হবে। এটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ সিভিল স্যুট। 30 বছর। 146 ক কেন? এটা এও হতে পারে, এটা পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাই যুক্ত করা হয়েছে। বেদখল, রাস্তার দখল লাভ, পাবলিক স্টেট অর রোড। মানে একটা রোড ছিল, এই রোডে চলাফেরা করতাম, এই রোড আরেকজন দখল করে নিয়েছে। তাহলে রোড এর উপরে কেউ যদি কোনো স্থাপনা করে বা ঘিরে দেয়, এই রোডকে রোডের চেহারায় ফেরত আনতে হলে 30 বছরের মধ্যে মামলা করা যাবে। মানে 29 বছর আগেও যদি কেউ একটা রোডের উপরে কোনো কিছু তৈরি করে, সে রোডের প্রকৃতি নষ্ট করে, রোড যদি নষ্ট করে ফেলে, তাহলে ওই স্থাপনা উচ্ছেদ করে তাকে আবার রোড করে দেওয়া যাবে। 30 বছর হয়ে গেলে আর করা যাবে না। জি তার মানে জোর করে দখল করে, যদি পাবলিক স্টেট মানে সরকারের রাস্তা হতে হবে কিন্তু। জি জি। 147, রেহেন উদ্ধারের অধিকার নাশ বা বিক্রয়, এটা হচ্ছে 60 বছর। 148, বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস বা পুনরুদ্ধার, এটা রিডিম বলে ইংরেজিতে, মর্টগেজ রিডিম করা, 60 বছর। 149, সর্বশেষ অনুচ্ছেদ সুটের ক্ষেত্রে, সরকার কর্তৃক, অর্থাৎ সরকার বাদী হবে অথবা পক্ষে দায়েরকৃত মোকদ্দমায় সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারবিহীন, মানে সুপ্রিম কোর্টের এখানে বিষয় না, মানে এটা লোয়ার কোর্টে করতে হবে। 60 বছর। সুপ্রিম কোর্ট বলতে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ দুইটাকেই বোঝায়, কনফিউশন যেন না হয়, ঠিক আছে? জি 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 স্যার। তাহলে আমরা এতক্ষণ মামলা বা মূল মামলা বা শুট করার জন্য সময় কত পাওয়া যাবে সেটা দেখলাম। এবার আরেকবার মেয়াদের দিকে একটু লক্ষ্য দিই তো।
প্রথমে ছিল 90, তারপরে 6 মাস ডাবল হলো, 1 বছর মানে জি 12 মাস ডাবল হয়ে গেল, তারপরে 2 বছর আবার ডাবল হলো, কিন্তু 2 থেকে 4 নাই। তাহলে 2-এর পরে কত আছে? 3 আছে। তার মানে 3 হচ্ছে জি একটা মেয়াদ যেটা হওয়া সম্ভব। 3-এর পরে 1 আছে, 1 তো আগেও ছিল উপরের দিকে, আবার 3। 3 থেকে ডাবল 6, 6 থেকে ডাবল কত? জি 12 12, 12 থেকে দ্বিগুণ 24 নাই, কত আছে? 30 জি আছে। 30 30-এর ডাবল হচ্ছে 60। তাহলে সর্বোচ্চ জি তামাদের মেয়াদ কত? 60 বছর। 60 বছর ঠিক আছে, জি এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করলাম। এখন যদি একটা পরীক্ষায় আসে, এটা তামাদির মেয়াদ দিয়েছে, তামাদির মেয়াদ মনে করেন যে দিল বংশগত পদ লাভের জন্য তামাদির মেয়াদ 12 বছর। প্রশ্ন আসলো বংশগত পদ লাভের জন্য তামাদির মেয়াদ কত? অপশনে আসলো 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর। কত? অপশন কি কি বললাম? 12 বছর 10, 12 12, বছর 15, 20। 10, 12, 15, 20-এর মধ্যে একমাত্র 12ই মানে লিগ্যাল একটা মেয়াদ বা আনসার টার্ম। 10, জি 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 15, 20 এগুলো বাস্তবে তো নাই, আছে কি? জি নাই 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 তার মানে জি আইন না নাই জানলে শুধুমাত্র যদি এই প্যাটার্নটা মনে রাখতে পারেন যে কত কত সম্ভাব্য আছে, তাহলে তো উত্তর করতে পারবেন। জি 12, 15, 20 তো বাস্তবসম্মত কোনো মেয়াদই না। নাই ঠিক আছে না কথা? জি জি এটা একটা টেকনিক। এগুলো ফাইনাল টেস্ট নোটে আছে, ইন্টারেস্টিং জিনিস, একটু ধরিয়ে দেওয়া আর কি। এটা হচ্ছে পড়াটাকে একটু অন্য নজর থেকে দেখা আর কি। মানে পড়ার একটা আলাদা ডাইমেনশন তৈরি হয়, তখন আপনার বোঝার জায়গাটা ভিন্ন হয়ে যায়। এগুলো যখন আপনি আইন একটা বারবার বারবার পড়বেন তখন এমনি নজরে আসবে। বুঝতে পেরেছেন? জি একটা আপনি জায়গায় যাচ্ছেন বেড়াতে, বা একটা ফুল দেখছেন, একটা সুন্দর জিনিস, আপনি একবার দেখলে যতটুকু সুন্দর দেখবেন, একটু কাছ থেকে আরেকবার যখন অবজার্ভ করবেন বেশিক্ষণ, আপনি আর একটা ডাইমেনশনে চলে যাবেন, মানে সৌন্দর্যের আরো ডিপার মিনিং খুঁজে পাবেন। সেখানে আপনি একটা ফুল সুন্দর কেন হয়? ফুলের কালার, ফুলের গন্ধ, ফুলের অ্যারেঞ্জমেন্ট, সবকিছু মিলেই তো একটা ফুল সুন্দর হয়, তাই না? জি একটা গোলাপ স্টিক আছে, এই মনে করেন গোলাপের স্টিক, ওপরের দিকে পাপড়িগুলো সুন্দর করে সাজানো আছে, পাপড়ির নিচে আবার বিনতি আছে, বোটা, তাই না? জি জি তো দেখবেন যে স্টিকের এক কালার, আবার বোটার আরেক কালার, আবার মানে বিনতি আর এই যে আপনার স্টিক হয়তো বা সবুজ কালার। জি তো সবুজ আর বিনতির জি কালারের মিল থাকলেও সামান্য কিন্তু পার্থক্য আছে, কালারের শেডের আছে স্যার আছে পার্থক্য আছে। আবার পাপড়ির মধ্যে পার্থক্য আছে, তার মানে একটা ভিজুয়াল ডিফারেন্স আছে প্রতিটা জিনিসের। তাই আপনাকে জি আপনি দেখে ফিল করতে পারছেন এটা কি। আবার আকার আকৃতির মধ্যে পার্থক্য আছে। বিনতির যে এই বিনতি যখন খুলে ফেলবেন সেখানে একটা সুন্দর প্যাটার্ন আছে। যারা বিজ্ঞান পড়েছেন বা বায়োলজি পড়েছেন তারা ভালো বুঝতে পারবেন, জীববিজ্ঞান। এবং জি ফুলের পাপড়ির সাইজ, যদিও মানে ন্যাচারাল ফুলের পাপড়ি সবগুলো যে একই রকম বা এক সাইজে হবে তা না, কিন্তু সাইজ মিল না থাকলেও সেটার প্যাটার্নের মিল থাকবে, তারপর সংখ্যায় মিল থাকবে। তো সবকিছু যখন অ্যারেঞ্জমেন্ট হয়ে সুন্দর হচ্ছে, দ্যাট ইজ বিউটি, তাই না? সৌন্দর্য। জি এখন আপনি ফুলের পাপড়ি যদি খুলে খুলে রেখে দেন, তাহলে এই সবগুলো একত্রে হয়ে একটা সুন্দর ফুল ছিল। এর মধ্যে সৌন্দর্য ছিল বলে আমি সুন্দর বলছিলাম, তাই না? বিউটি জি থাকলে বিউটিফুল হবে। তো যখন আমি পাপড়িগুলো খুলে খুলে মানে আলাদা করে ফেললাম, তখন আর কি সুন্দর অতটা দেখাবে? না 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 কারণ সৌন্দর্য নষ্ট হয়ে গেল, মানে বিউটিটা হারিয়ে গেল, ম্লান হয়ে গেল। আমি কিন্তু কোনো কিছু তখন ওই কবিতার কথা মনে আসবে, বন্ধুরা বনে সুন্দর, তো আমি ভাব এই সম্প্রসারণের কথা। উদাহরণটা কেন দিচ্ছি, আমি ফুলের যে পাপড়িগুলো ফুলের বোটাতে অ্যারেঞ্জমেন্ট অবস্থায় থাকতে এর মধ্যে সৌন্দর্য ছিল, যখন আলাদা আলাদা করে ফেললাম আমি কিন্তু কোনো কিছু ফেলে দিইনি, আলাদা করে একসাথে জি আছে জি পাশাপাশি, তারপরেও এটার সৌন্দর্য হারিয়ে গেছে। তাহলে সৌন্দর্য কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? বিউটি জি 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 মানে যেটা দেখা যায় না, স্পর্শ করা যায় না। আপনি ফুল দেখতে পাবেন, পাপড়ি দেখতে পাবেন, সবই দেখতে পাবেন, কিন্তু সৌন্দর্য দেখতে পারবেন না। কারণ সৌন্দর্য হচ্ছে ফিল করার বিষয়, অনুভব করার বিষয়। অনুভব, ইন্দ্রিয় দিয়ে এটা মানে উপভোগ্য, ও ইন্দ্রিয় মানে দিয়ে উপভোগ্য। পঞ্চ ইন্দ্রিয় যেটা অনুভূতি দিয়ে ফিল করতে হবে। এটা কেন আমি বললাম, এই উদাহরণটা কেন আসলো বলেন? কেন আসলো স্যার? ওই যে আমি যখন এই যে এই যে প্যাটার্ন দেখালাম, এই যে প্যাটার্ন দেখালাম জি জি আপনাকে, হ্যাঁ,
এই যে জি নোটটাকে আমি সাজিয়ে একটা প্যাটার্ন আপনাকে দেখাতে পারলাম পাশাপাশি রেখে, এটা দেখতে সুন্দর লাগছে। আপনি যখন বই বের করবেন বাস্তবে, লিমিটেশন একটা যখন বের করবেন, বের বের করার পরে কিন্তু এই সৌন্দর্য আপনি দেখতে পাবেন না, এখনই বই না দেখাচ্ছি। না না স্যার, মানে বইতে তো স্যার খুবই মানে ওই দেখেন এটা একটা বইয়ের ভাষা লিমিটেশন যেরকম অ্যাক্ট, হয় হ্যাঁ আর কি এরকম। লিমিটেশন অ্যাক্ট বই। হ্যাঁ, আমার টিচারের লেখা বই এটা। তো এই বইয়ের আমি আপনাকে অনুচ্ছেদগুলো দেখাই, কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে। দেখেন, দেখতে পাচ্ছেন উম, অনুচ্ছেদ দেখা যাচ্ছে? জি জি জি, দেখা দেখেন, যাচ্ছে স্যার। আপনাদের যে বেয়ার একটাও কিন্তু এভাবেই থাকবে। তো দেখেন, একটা করে একটা পাতায় হয়তো বা একটা থেকে দুইটা অনুচ্ছেদ উল্লেখ করা আছে এবং সেটা নিয়ে কত লিখা। জি, অনেক বুঝতে অনেক ভাষা পেরেছেন? স্যার। তার মানে কি করা আছে, এই আমার এখানে আমি যে অনুচ্ছেদগুলো দেখিয়েছি, এটা আমার 104 নম্বর পেজ। 104 নম্বর পেজে দেখেন কতগুলো অনুচ্ছেদের একসাথে করে দিয়েছি আমি। 105 নম্বর পেজে কতগুলো অনুচ্ছেদ একসাথে করে দিয়েছি। তার মানে মোকদ্দমা নিয়ে যতগুলো অনুচ্ছেদ আছে 149টি, তার মধ্যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো একত্রে নিয়ে মাত্র 2 পাতাতে আমি দিয়ে দিয়েছি, 2 পেজে, তাই না, 2 পৃষ্ঠা। জি জি তো 2 পৃষ্ঠাতে আপনি সবকিছু পেয়ে গেছেন, মানে একত্রে হয়ে আছে, দেখতে ভালো লাগছে। ক্লাস করার সময় আবার বিভিন্ন কালার ইউজ করছি প্যাটার্নগুলো বোঝানোর জন্য। তার মানে প্যাটার্ন আপনার মাথায় যখন প্রবেশ করতে পারবো, এটা একটা টেকনিক। তার মানে পড়াটা একটু অন্য ডাইমেনশনে যাচ্ছে, আপনার বোঝার জায়গাটা আরো ডিপ হচ্ছে। এটা একটা টেকনিক। জি এই কারণে ছক কিন্তু আমাদের মাথায় থাকে ভালো। আপনি হাই স্কুল কলেজে পড়াশোনা করেছেন না, একটা ছক মাথায় খুব জি তাড়াতাড়ি আসে, কিন্তু একটা ঢালা পড়া খুব ভালোভাবে মাথায় ঢোকে না। একটা লম্বা লেখা আহ, আপনার মাথায় খুব একটা থাকবে না। আগে আমরা কি লিখতাম, রচনা, প্রবন্ধ রচনা, অনেক লম্বা। জি কিন্তু ওই রচনাটাকে আরো সহজ করতে যদি আমি পয়েন্ট ব্যবহার করি, তো সূচনা, তারপরে জি উপকারিতা, অপকারিতা, উপসংহার, এই ধরনের ব্যবহার করলে কিন্তু অনেকটা, ওই যে এক একটা নাম দিচ্ছি, এক একটা প্যারা ব্যবহার করছি, তার মানে এটা একটা প্যাটার্ন দিয়ে সেটার একটা সহজ করার চেষ্টা করা হচ্ছে। এটাও একটা সৌন্দর্য। যেটা সৌন্দর্য জি, সেটা অন্তর থেকে ফিল হয়, এবং সেই কারণে এটা ব্রেনে লং টার্ম মেমোরিতে ক্যাচ চলে যায় করে ভালো। শর্ট টার্ম থেকে, এবং স্মৃতিতে বেশি গেঁথে যায়। তো এই কারণে আমি ফুলের উদাহরণ দিলাম, একত্রে করে একটা ফুলের মতো অল্প জায়গায় সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি নোটে। কিন্তু এটা যখন আপনি বইয়ে দেখবেন, ছড়িয়ে ছিটে আছে আবার পাপড়িটা। ফুলের মতো বেশ কয়টা কালারও দিয়েছেন স্যার, ভিন্ন ভিন্ন, হলুদ, তো সবুজ, গোলাপি। তো যখন আপনি বই পড়বেন বা অনেকগুলো পেজের মধ্যে চলে যাবেন, তখন আপনার পড়তেও বেশি সময় লাগবে, সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাবে। এটা বোঝানোর জন্য ফুলের উদাহরণ দিলাম। তো এটা আমি কেন করতে পেরেছি, কারণ এটা নিয়ে আমি কাজ করেছি। তাই আপনাদেরকে এটা জি বোঝাচ্ছি যে আপনিও এই ধরনের সৌন্দর্য পড়াতে খুঁজে পেতে হলে আপনাকেও সময় দিতে হবে। আচ্ছা, আমি ওই যে বলছিলাম যে ইংলিশ কেন আমি যুক্ত করলাম, আগে কিন্তু আমার এই যে ডান পাশে ইংলিশ ছিল না, ইংলিশ যুক্ত করেছি এই যে এই প্রশ্নটার কারণে, ম্যালিসিয়াস প্রসিকিউশনের কারণে, ক্ষতি সাধনের মামলায়, মানে ক্ষতি করে ফেলছে। তামাদি কত, 23 সালের প্রশ্ন। এটা হচ্ছে 23 অনুচ্ছেদই ছিল, 23 অনুচ্ছেদ, 23 সাল, 1 বছর। আচ্ছা। তাহলে আমি দেখলাম যে ইংলিশ দিয়েছে ম্যালিসিয়াস প্রসিকিউশন কি, এটা তো অনেক স্টুডেন্ট জানে না। বিদ্বেষমূলক ফৌজদারিতে সোপর্দ, মানে আমি মিথ্যা সম্পর্ক। মামলা করলাম একজনের নামে, মিথ্যা মামলা করে জি তাকে জেলে ঢুকাই দিলাম, অথবা মামলাই হয়নি কো, রহিমের নামে মামলা হয়েছে, রহিমের ভাই করিমকে জেলে ঢুকাই দিলাম। তাহলে জেলে ঢোকার কারণে সে মামলায় যখন একবার ঢুকবে, সেখান থেকে তাকে ছাড়ার জন্যে জেলার তো আর সহজে ছাড়বে না, কোর্ট যদি ছাড়ার অনুমতি দেয় তাহলে ছাড়বে, যদি ভুল ব্যক্তির জি নামে মামলা হয়। বুঝতে পেরেছেন? বা একজনকে জি ধরার কথা আরেকজন যদি ধরে, একটা ভুল ব্যক্তি যদি কোনো মামলায় অ্যারেস্ট হয়, ওকে বের করতেও অনেক কিন্তু প্রসিডিউর আছে, তাই না? জি এবং এটা উকিলদের মাধ্যমে সম্ভব, উকিল ছাড়া সম্ভব না। তো অ্যাডভোকেট ফি লাগবে আরো অনেক, এবং সে ভিতরে যাবে, তার দুর্নাম হবে, সমাজে তার ক্ষতিগ্রস্ত হবে, পারিবারিক আতঙ্ক তৈরি হবে, অনেক ক্ষতির শিকার হবে। তো এটা করলে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। ঠিক আছে? তো এখানে ইংলিশ দিয়ে প্রশ্ন জি করেছে, তাই আমি বাধ্য হয়ে প্রতিটা জায়গাতে ইংরেজি যুক্ত করেছি। দেখেন তার আগে একটাতে একটাতে ইংরেজি নাই, দেখতে পাচ্ছেন, সব বাংলা। জি জি জি। তাহলে ওই একটা প্রশ্ন করার কারণে আমাকে কি করতে হলো, প্রতিটা অনুচ্ছেদের ডানে ইংরেজি যুক্ত করতে হলো। তাহলে না, এটা ইংরেজি ভালোই যুক্ত হয়েছে স্যার করার আমরা। যৌক্তিকতা হচ্ছে এটা,
ভাই 23 সালে প্রশ্ন আসছে, 25 সালে আসেনি, 26 সালে ইংরেজিতে প্রশ্ন আসতেই পারে, তো পারে না? জি। তো বাংলা মিডিয়ামে ইংরেজি প্রশ্ন করে ফেলছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, প্রশ্নটা একটু টাফ করার জন্য।